সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজও সঙ্গে আছেন বিজ্ঞ চারজন আলোচক। আমার ডান পাশে রয়েছেন জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং সর্বডানে রয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং আমার বাম পাশে রয়েছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সিপিবি, এবং সর্ববামে আছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের প্রত্যেককে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার 24 ঘন্টার মাথায় আবারও তা বন্ধ করে দিয়েছে ইরান। এই যে এর কারণ হিসেবে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রেখেছে। দুপক্ষের যখন এই পাল্টাপাল্টি অবস্থান, তখন তাদেরকে আলোচনায় বসাতে পাকিস্তান এবং মিশর তারা নতুন করে মধ্যস্থতা করছে এমন খবর পাওয়া যাচ্ছে। যদিও কবে নাগাদ কখন আলোচনায় বসছে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। যদিও এই যুদ্ধের উত্তাপের মধ্যেই উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশের জ্বালানিতে। সব ধরনের জ্বালানি তেলের দাম 15 থেকে 20 টাকা বাড়ানো হয়েছে লিটারে। এই অবস্থায় আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকের আলোচনার বিষয় যুদ্ধের তাপে জ্বালানিতে আগুন। আমরা আলোচনা শুরু করব জনাব ইমরান সালে প্রিন্স আপনাকে দিয়ে। এই যে আজকে নতুন যে সিদ্ধান্ত হলো, আমরা এর আগে দেখেছিলাম 2 সপ্তাহের যুদ্ধবিরতির আর মাত্র 4টা দিন বাকি আছে। সেই বৃহস্পতিবার থেকে শুনছিলাম যে এই আলোচনা বসছে, আলোচনা হচ্ছে। মাঝখানে যদি এখন বলা হচ্ছে সোমবার আলোচনায় বসবে, যদিও এখন পর্যন্ত নির্ধারিত দিনক্ষণ ঘোষণা হয়নি। বসা হচ্ছে না কেন? আর যদি শেষ পর্যন্ত আলোচনা নাই হয়, তবে 4 দিন পর কি ঘটতে যাচ্ছে? দেখুন, যুদ্ধ পরিস্থিতি, বিশেষ মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আসলে আমরা কোন দিকে যাচ্ছি বা মানে আমাদেরকে যেতে হচ্ছে কোন দিকে। এই যুদ্ধ পরিস্থিতি আমরা আশা করেছিলাম যে এই যে একটা বৈঠক হলো পাকিস্তানে, এই মধ্যে হয়তো একটা সমাধান বের হয়ে আসবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সমাধান কিন্তু বের হয়ে আসেনি এবং সেটা কন্টিনিউ করছে। বিশেষ করে আপনারা আমাদের মতো দেশ বাংলাদেশ, যেখানে আমরা জ্বালানি তেল আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমাদের আমদানি করতে হয় এবং সেটা হরমুজ প্রণালী দিয়েই সেই জাহাজগুলো আসে। তো আমরা এরকম একটা আমাদের মতো দেশে যারা আমরা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল আমদানি করি, তাদের জন্য এটা খুবই একটা দুঃসংবাদ বলেই সবাই আমরা মনে করছি। জ্বালানি তেলের দাম এই যুদ্ধ শুরুর সাথে সাথেই প্রায় 70টি দেশে বাংলাদেশ ছাড়া প্রায় 70টি দেশে 1 থেকে 5 বার বৃদ্ধি হয়েছে, কিন্তু বাংলাদেশে আমাদের সরকার সেটা বৃদ্ধি করতে দেয়নি, ভর্তুকি দিয়ে হলেও। কী কারণে? যে জনগণ এমনি একটা অর্থনৈতিক চাপের মধ্যে আছে। এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, পরিবহন, বিদ্যুৎ সব কিছুর দাম বেড়ে যাবে, এই মূল্যস্ফীতি বেড়ে যাবে। যে কারণে কষ্ট হলেও আমাদের এই 2 মাস বয়সী সরকার তারা কিন্তু এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেয়নি। কিন্তু চাপটা আসলে সামলাতে পারলাম না বলে কি আজকে আপনারা জানেন যে আমাদের বারবার কিন্তু কিছুদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমরা চাপ সত্ত্বেও আমরা জ্বালানি তেলের দাম বাড়াচ্ছি না, শুধুমাত্র জনগণের দিকে তাকিয়ে। জনগণের অসুবিধা হবে, জনগণের উপর চাপ পড়বে, এই দিকে তাকিয়ে কিন্তু আমরা জ্বালানি তেলের দাম বাড়াচ্ছি না। তো শেষ পর্যন্ত আমি বলছি যে আমরা আশান্বিত হয়েছিলাম যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছিল, কিন্তু এই 24 ঘন্টা যেতে না যেতেই সেটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে, ইরান বন্ধ করে দিয়েছে। যে কারণে জ্বালানি তেলের বিশ্বব্যাপী জ্বালানি তেলের উপর এটার একটা প্রভাব পড়েছে। আমাদের আজকে যে মূল্য বৃদ্ধি হয়েছে আপনারা দেখেছেন, এই ছাড়ার কোনো পথ ছিল না। এইটা যদি এইবার যদি মূল্য বৃদ্ধি না করা হতো তাহলে কিন্তু আরও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। তো আমাদের অনিচ্ছা সত্ত্বেও তাৎক্ষণিক সিদ্ধান্তে এই জিনিসটি মূল্য বৃদ্ধি করা হয়েছে। তো আমরা আশা করব যারা ব্যবসায়ী, বিশেষ করে যারা পরিবহন ব্যবসায়ী কিংবা যারা আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা করেন, তারা দেশের জনগণের কথা চিন্তা করে এই মূল্যবৃদ্ধির সাথে সাথে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে তারা যেন এটা অস্বাভাবিকভাবে সেটা না বাড়ান। এবং সরকারের কাছেও আমরা আহ্বান জানাবো যে এটা কড়া একটা বাজার মনিটরিং রাখা, যাতে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে
সেগুলো যেন আপনার মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যেন মূল্য বৃদ্ধি না ঘটে, মূল্যস্ফীতি যেন আর না ঘটে, সেটা যেন সরকার কড়াভাবেই সেটা যেন একটা নজরদারি করে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সকলেরই এখন প্রচেষ্টা থাকা উচিত, বাংলাদেশে বিশেষ করে আমাদের সকল রাজনৈতিক দল এবং যারা নাগরিক সমাজ এবং মিডিয়া সকলেরই উচিত এরকম একটা সময়ে একটা সেন্সিটিভ একটা সময় যাচ্ছে, এখানে একটা দায়িত্বশীল ভূমিকা আমাদের সকলের পালন করা উচিত। দায়িত্বশীল ভূমিকা যদি আমরা পালন না করি তাহলে আমাদের কিন্তু মানে সামনে আরও বিপদ। এই বিপদে আমরা সরকারও চিন্তা ভাবনা করছে, সকল রাজনৈতিক দলের সাথে হয়তো এই বিষয়টা নিয়ে মত আপনার এই বিপদ নিয়ে আলোচনা করব। ডাক্তার রুবেল, আপনি যদি একটু বলেন, সরকার কি আসলে এই যে এখনকার হরমুজ নিয়ে যে ঘটনাটা ঘটলো, 24 ঘন্টার মধ্যে আবার হরমুজ বন্ধ হয়ে গেল, সরকার কি আসলে বিপদে পড়ে এই দামটা জনগণের উপর চাপিয়ে দিল? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আমার 3 সম্মানিত সহ আলোচক এবং বাংলা ভিশনের দর্শক সবাইকে শুভেচ্ছা। আসলে এখন থেকে কয়েক ঘন্টা আগে, 6 ঘন্টা আগে আর কি, আমরা বা পৃথিবীর মানুষ জানতে পারলো আবার নতুন করে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে আর কি। একটা আজকে সকালবেলায় পত্রিকায় চোখ ফেলে একটা আশাবাদের জিনিস দেখেছিলাম, যে ইরান বলেছিল যতক্ষণ পর্যন্ত লেবাননে সিজফায়ার থাকবে, লেবাননে যুদ্ধবিরতি থাকবে। যুদ্ধবিরতি বলাটা আসলে ঠিক না, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল লেবাননে আর হামলা করছে না, আগ্রাসন চালাচ্ছে না, বর্বরতা চালাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ইরান হরমুজ প্রণালী খোলা রাখবে। এবার এটা খুব পজিটিভ ভাইব আমি পেলাম আর কি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই। কিন্তু সেই ভাইবটাই আজকের শেষ পর্যায়ে এসে দেখলাম যে সেটা উবে গেল। আবার হচ্ছে গিয়ে ইরান সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে হরমুজ প্রণালী সে খোলা রাখবে না। একটা কারণ অবশ্য দেখিয়েছে যে তার যে নৌবন্দরগুলো রয়েছে সেই নৌবন্দরগুলো সবগুলো আমেরিকা অবরোধ করছে। আমেরিকার জায়গায় শক্ত হয়ে থাকবে, স্ট্যান্ড ঠিক রাখবে, ইরান কেন ফ্লেক্সিবল হবে? ইরানের এটা বলা যায় তার অস্তিত্ব রক্ষার কৌশলই, এটা তার অস্তিত্বের লড়াইয়ের জায়গা। তো অস্তিত্বের লড়াইয়ের জন্য সেটা তার সর্বোচ্চ, তার হাতের সবচেয়ে বড় যে হাতের পাঁচের মতো যে বিষয়টি আছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এটাকে সে ছেড়ে দিলে আমেরিকা তার সাথে যে পাল্টি খেয়ে ট্রাম্প সাহেব আবার কি না কি করবে, হ্যাঁ, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। কারণ ট্রাম্প সাহেব তো একই দিকে সিজফায়ারের কথাবার্তা বলতেছে, একই দিকে নতুন প্রপোজাল পাঠাচ্ছে, আর দিক দিয়ে কিন্তু ইনফ্যান্ট্রি পাঠাচ্ছে, অর্থাৎ পদাতিক বাহিনী পাঠাচ্ছে। এরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশের তেলের দাম বাড়াটা আমার মতে অনিবার্যই ছিল। বরঞ্চ এক্ষেত্রে হচ্ছে সরকার চেষ্টা করেছে, যে অনেক দিন ধরে চেষ্টা করেছে যে দামটা না বাড়ানোর ক্ষেত্রে। দাম বাড়ার ক্ষেত্রে প্রিন্স ভাই বললেন যে সরকারের কড়া মনিটরিং করতে হবে যেন নিত্য প্রয়োজনীয় দাম না বাড়ে। তার স্পিরিটটা আমার কাছে আমি সাপোর্ট করি এবং এটা আমরাও চাই জিনিসের দাম না বাড়ুক। কিন্তু এখানে একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা আপনার হাতে নাই, এটা কোনো গভর্নমেন্টের হাতে নেই। সেটা কি? যখনই তেলের দাম বাড়বে তখন তার সামান্তরালে পরিবহন খরচটা বেড়ে যাবে। আর পরিবহন খরচটা যদি হলে লজিক্যালি বাড়তো, র্যাশনালি বাড়তো, তাহলে হতো আর কি। মানে দেখা গেল যে তার আসলে বেড়েছে হচ্ছে ওই ট্রাক প্রতি খরচটা বেড়ে গেছে ধরেন হচ্ছে 500 টাকা, এবং তার ওখানে টোটাল মালের দাম সেই 500 অনুমতে বাড়ে না কিন্তু, ঠিক আছে, বেড়ে যায় হলো আরো বেশি বেড়ে যায় 5000 অনুমতে। যদি দেখা যায় আজকে এখন 500 টাকা ট্রাক খরচ বেড়ে গেছে, আচ্ছা এখানে এত টন মাল আছে, ওইরকম ভাগ করে দিলে এটা খুবই মিনিমাম বাড়বে জিনিসের দাম। কিন্তু সেইভাবে তো আর থাকবে না, বলবে না এই যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এই জায়গায় সরকার তেলের দাম বাড়াই দিয়েছে, অতএব 50 টাকার জিনিস 70 টাকার জিনিস 100 টাকায় চলে যাবে। এইটার একটা মানে সাধারণ মানুষের উপরে কিন্তু একটা মানে প্রচন্ড একটা আঘাত। তবে এই সরকারের ক্ষেত্রে যদি মাত্র 2 মাস, শুধু 2 মাস ধরবো না, দীর্ঘদিনের হচ্ছে গিয়ে অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসন এবং সমস্ত অর্থনীতির ভেঙে পড়া, তারপর আবার 18 মাসের হচ্ছে বলা যায় হচ্ছে খুবই ঢিলাঢালা অরাজক একটা পরিস্থিতি পার হয়ে যখন সরকার 2 মাসে আসছে, অর্থনীতির খুব 12টা, সেই 12টা বাজার সময় হচ্ছে গিয়ে সরকারকে কতটা আমরা হচ্ছে চাপ দিতে পারবো সেটাও একটা ব্যাপার। সেই জন্য আমরা অত বেশি বলছি না, কিন্তু একটা কথা হলো খুব সিগনিফিক্যান্ট, এটা মেনে নিতে হবে যে তেলের মজুদের কোনো ঘাটতি না থাকলেও, এবং কোথাও কোথাও আমি শুনেছি যে
বাংলাদেশে নাকি এখনই সবচেয়ে বেশি, ইতিহাসে সবচেয়ে বেশি মজুদ এই মুহূর্তে আছে। এত মজুদ থাকার পরও যে কৃত্রিম সংকটটা তৈরি হলো, এই কৃত্রিম সংকটটা মোকাবেলা করা গেল না। মোকাবেলা করতে প্রশাসন ব্যর্থ হলো, অর্থাৎ সরকার ব্যর্থ হলো। এই দাম বাড়িয়ে কি আসলে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে? এইটা দাম বাড়ালে আমার মতে তো কালোবাজারিতে আমি শুনেছি, হ্যাঁ আমি শুনতে পেয়েছি যে 200 টাকা 250 টাকা লিটার অকটেন বিক্রি হচ্ছে আর কি, হ্যাঁ কালোবাজারিতে। সেখানে 145 দিয়েও তো আপনি সেই কালোবাজারি মোকাবেলা করতে পারবেন না। মাঝখান থেকে জিনিসের দাম বাড়বে কিন্তু মোকাবেলা করতে, কিন্তু এইটাকে মোকাবেলা করবার জন্য সরকারের যতগুলো উইংস আছে, ল এনফোর্সিং এজেন্ট আছে, এবং শুধু তাই না, আমার মনে হয় এটা জনগণকে সাথে নিয়ে করা দরকার। মানে জনগণকে সাথে নিয়ে হচ্ছে কি এই ব্যাপারগুলো একটু মোকাবেলা করার প্রয়োজন ছিল। স্বেচ্ছাসেবক বাহিনী দিয়েও প্রয়োজন এটা হচ্ছে গিয়ে মোকাবেলা করার দরকার ছিল। এখানে এটা খুব চ্যালেঞ্জের জায়গা আর কি। মানে শেষ পর্যন্ত এটা 200 টাকা না উঠলে ওই সংকট থেকেই যাবে। 190 টাকা করলে দেবেন 10 টাকা লাভের জন্য ওটা মজুদ চলতেই থাকবে। জি, জনাব আবুল হাসান রুবেল, আপনি যদি একটু বলেন, এই যে মাঝখানে প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন যে আসলে এই মানুষকে যদি আসলে মূল্যস্ফীতি উস্কে না যায়, একটু যদি সহনীয় পর্যায়ে রাখা যায়, সেই চিন্তা থেকে সরকার দাম বাড়াচ্ছে না বা এপ্রিলে দাম বাড়বে না এমন ইঙ্গিত দিচ্ছিলেন। আজকে অর্থ পরিকল্পনা উপদেষ্টা তিনিও বলছিলেন সরকার আসলে বাস্তববাদী হয়ে বাস্তব সিদ্ধান্ত নিয়েছে, যদিও আজকে দাম বাড়ানো হলো। এই যে দাম বাড়ানো, এটা আসলে কতটা যৌক্তিক ছিল বা সরকার কি চাইলে আরও কিছুদিন দাম না বাড়িয়ে থাকতে পারতো কিনা? ধন্যবাদ। আমি প্রথমত বলি যে মানে এখানে একটা বিষয় বলা দরকার যে এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের একটা প্রভাব তো আসলে সারা দুনিয়াব্যাপী পড়ছে, এবং আমরা প্রথম থেকেই এই কথাটা বলে আসছিলাম যে যদি যুদ্ধ চলতে থাকে, যত যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, তত কিন্তু আসলে বিভিন্ন ক্ষেত্রে সংকট ঘনীভূত হবে, এবং সেটার একটা মানে জায়গা হচ্ছে আসলে জ্বালানি। এবং আমাদের দেশ যেহেতু পুরোপুরিভাবে গত রেজিমে এবং এই যে এতদিন ধরেও আসলে পুরোপুরিভাবে একটা মানে আমদানি নির্ভর জ্বালানির ভেতরে আসলে পড়ে গেছে, ফলে এই জ্বালানির পুরো দাম বৃদ্ধি, বিশ্বব্যাপী যে দাম বৃদ্ধি ঘটেছে তার একটা প্রভাব এখানে পড়বে। এখন জ্বালানির দামে ভর্তুকি আসলে সরকার যদি দিয়ে যেতেই থাকে, সেটা কার টাকা আসলে? সেটাও তো আসলে জনগণের টাকাই। এই জনগণের টাকাটাই কিন্তু আসলে ভর্তুকি দিতে হচ্ছে, ফলে ভর্তুকি দেওয়াটা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে যে আপনার খুব সুবিধাজনক ব্যাপারটা এরকম না, এবং সেই ভর্তুকি দেওয়ার ফলেও আরও নানা ধরনের খাতে সরকারের বিনিয়োগ এবং অন্যান্য জায়গায় এটার চাপটা পড়বে। ধরেন আপনি দরিদ্র মানুষের জন্য যে ব্যয় করছিলেন, সেই ব্যয়টা আসলে এখানে ভর্তুকি দিচ্ছেন, সেটা যারা ব্যবহার করছে তারা ওই দরিদ্র মানুষের ক্যাটাগরিতে পড়েন না। এরকম জায়গাতেও আসলে মানে বিষয়টাকে দেখতে হবে। মানে বিষয়টাকে যদি আমরা নানানভাবে দেখি, কিন্তু এই জায়গাটা আবার কয়েকটা জায়গা আমরা প্রত্যেকবার আলাপ করি যে কয়েকটা জিনিসে আসলে, যেমন ধরেন ডিজেলের দাম বৃদ্ধি আর অক্টেনের কিংবা ইয়ের দাম বৃদ্ধি কিন্তু আসলে একই প্রভাব রাখবে না। ফলে ডিজেলের দামটা আসলে কতটুকু বাড়ানো উচিত, বা অক্টেনের দামটা কতটুকু বাড়ানো উচিত, বা পেট্রোলের দামটা কতটুকু বাড়ানো উচিত, এগুলোর একটা মানে খাতওয়ারি আলাদা আলাদাভাবে হিসাব করে, ধরেন আপনি সেচের কাজে যেটা ব্যবহার করা হয় সেখানে আপনি কতটুকু আসলে বাড়াবেন। মানে এখন তো আসলে সেচের মৌসুম এবং একটা খরার মৌসুম বাংলাদেশে এইবার মানে সারা বিশ্বব্যাপী বড় ধরনের আবার একটা মানে এল নিনোর প্রভাব আবার আসতে যাচ্ছে। তার মানে এইখানে বৃষ্টিপাত এই বছরে কম হবে এবং খরা বেশি হবে এবং সেচের চাহিদা বাড়বে। ফলে এই জায়গাতেও আপনাকে আসলে ভাবতে হবে। এই জায়গাগুলো ধরেন বাজার, এই যে এইটার সাথে যুক্ত হচ্ছে যে ধরেন এই ডিজেলের সাথেই কিন্তু আসলে আপনার এই দ্রব্যমূল্য, কৃষকের উৎপাদন, এগুলো কিন্তু বেশি যুক্ত। ফলে ডিজেলের দামের বিষয়ে সরকারের আরও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে আরও চিন্তা ভাবনা করে এটা আরও কমানো যায় কিনা কোনোভাবে, তা সেটা বিবেচনা করা দরকার। এটা একটা। অন্যদিকে মানে ধরেন আমরা যদি দেখি যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার আমাদের। মানে এই মুহূর্তে যে আমাদের সংকটের ভেতরে আমরা পড়েছি, সেই সংকটের একটা স্বল্প মেয়াদী পরিকল্পনা আছে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। আপনাদের এই টকশোতে বসে আমি একদিন মানে বোধহয় বলেছিলাম যে এই মুহূর্তে যে বিশৃঙ্খলাটা দেখা যাচ্ছে, এইটা দূর করারও কিন্তু একটা উপায় আছে। সকল গাড়ির আপনার নাম্বার আছে, রেজিস্ট্রেশন আছে, সকল পাম্পের আপনার মানে সমস্ত কিছু রেজিস্ট্রেশন আছে, ইয়ে আছে। তো আপনি একটা অ্যাপস করেন কোন পাম্পে কত তেল যাচ্ছে, কারণ আমরা দেখছি যে আমদানি হচ্ছে বেশি, সরবরাহ হচ্ছে বেশি, তাহলে আসলে দামটা বাড়ছে কেন, এত লাইনটা হচ্ছে কেন?
তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও এখানে মজুদদারির বিষয় আছে। তাহলে এই মজুদদারিটাকে আপনি বের করতে হলে যদি আপনি একটা অ্যাপ করেন, সেখানে আসলে কোন গাড়ি কতবার যাচ্ছে, কতটুকু তেল নিচ্ছে, বা কোন পাম্পে কতটুকু তেল যাচ্ছে, ওই গাড়িগুলোকে সে কতটুকু দিচ্ছে আর কতটুকু আসলে সে অন্য জায়গায় নিচ্ছে, এইটা কিছুটা হচ্ছে fuel fast চালু কিছুটা কয়েকটা জায়গায় হয়েছে। কিন্তু এইটা যদি ব্যাপকভাবে চালু করা যেত এবং সমস্ত জায়গায় চালু করা যেত, তাহলে যেটা হতো যে এই মজুদদারির প্রশ্নটা আসলে আসতো না। এখন তো যেটা হচ্ছে যে মজুদদারিও একটা মানে খুবই গুরুত্বপূর্ণ আকার। আমি তো মানে বিভিন্ন এলাকায়ও দেখলাম যে মজুদদারি আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে এই খাতকে। অনেকে তো ভাবছিলেন দাম বেড়ে যাবে সেই সংখ্যা থেকেও মজুদ করছে। হ্যাঁ, সেই সংখ্যা থেকে মজুদ করছেন, সেই মানে লাভ নেওয়ার জন্য কেউ মজুদ করছে। অনেকে বলছেন আগামীকাল থেকে এই জ্বালানির এই পেট্রোল পাম্পগুলিতে এরকম থাকবে না। হ্যাঁ, মানে কেউ লাভ করার জন্য করছেন, কেউ সংকটের জায়গা থেকে করছেন। তো এই যে জায়গাটা মানে, এবং যুদ্ধকালীন সময়ে কিন্তু এইটা কিন্তু এখন না, শুধু আপনি এই প্রথম বিশ্বযুদ্ধ দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন, সংকটকালীন সময়ে কিছু লোক লাভ করার জন্য আসলে এই খাতগুলোকে বেছে নেয় এবং জনজীবনের দুর্ভোগ নিয়ে আসে। এই জায়গাগুলোতে সরকারের মনিটরিংটা খুবই জরুরি, এবং সরকারের যদি এটা মনিটরিং ঠিকঠাক মতো না হয় তাহলে আসলে সংকট বাড়তে পারে। এখন বিদ্যুৎ, সার এবং মানে সেচ, এই বিষয়ে যে জ্বালানি ব্যবহৃত হবে সেই বিষয়ে সরকারের খুবই মানে গুরুতরভাবে এটা জোর দিয়ে এটা দেখা দরকার। তা না হলে আসলে এটা আমাদের মূল্যস্ফীতি, বিশেষত খাদ্যের মূল্যস্ফীতি বাড়াবে। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আপনি যদি এই প্রসঙ্গে বলতে চান যে আসলে সরকার যে জ্বালানির দামটা 15 থেকে 20 টাকা লিটারে বাড়ালো, এই দরটা আসলে কিভাবে প্রভাব ফেলবে? অনেকে ধারণা করছিলেন যে এটা মূল্যস্ফীতি উস্কে দিবে, দরিদ্র মানুষ আরও দরিদ্র হবে। আপনি যেহেতু একটি দলের প্রতিনিধিত্ব করেন, আসলে এই জায়গায় কোন কোন ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে এই দর বৃদ্ধিটা? আপনাকে ধন্যবাদ। আমার প্রিভিয়াস আলোচকগণ ইতিমধ্যেই বিভিন্ন ডাইমেনশন থেকে এই বিষয়টাকে আপনার ব্যাখ্যা করেছেন। তো আমার কাছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হয়, প্রথমত আপনার এই দাম বৃদ্ধিকে আমি স্বাগত জানাচ্ছি। এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত এবং পরিকল্পনা জনগণকে শুরুতে জানিয়ে দেওয়া দরকার ছিল যে আমরা এতদিন পর্যন্ত অথবা এই মেয়াদে এতটুকু পর্যন্ত সাপোর্ট দিতে পারবো, নতুন যখন আবার সাপ্লাই শুরু হবে তখন হয়তো আমরা মানে জনগণকে বার্তা দিলে হয়তো বা এটা একটু ভালো হতো। তাহলে যারা মজুদদার আছে তাদের জন্য একটা সুবিধা হতো। হ্যাঁ, সুবিধা হতো বলতে এড়াতে সুবিধা হতো, জনগণও বুঝতো যে ঠিক আছে, আমাকে আসলে প্যানিক হওয়ার কিছু নেই, আমি হয়তো এই তারিখের পর থেকে কিংবা এই দাম যদি তার চেয়ে বেশিও বাড়ানো হতো আমি এটাকে স্বাগত জানাতাম। এটা অন্য কারণ থেকে। প্রথমত আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি, আমাদের কিন্তু কোনো ন্যাশনাল সিটিজেন ডাটাবেজ নেই। হ্যাঁ, আমরা কিন্তু নাগরিকদেরকে এই যে দেখেন আপনার যখন বিএনপি থেকে ফ্যামিলি কার্ড, আপনার কৃষক কার্ড, তারপর হেলথ কার্ড, তারপর অন্যান্য ক্ষেত্রেও আপনার ক্যাপ্টেনদের কার্ড দেওয়া হচ্ছে, তো তখন আমরা বিষয়টা যখন পরিকল্পনা আসছিল তখনই বলছিলাম যে আসলে একটা আমাদের মতো রাষ্ট্রে নাগরিকদের একটা যথাযথ ডাটাবেজ লাগবে। তারপর সেই ডাটাবেজের মধ্যেই আপনার তার সামগ্রিক তথ্য, সে আপনার পভার্টির স্কেলের কোন লাইনে অবস্থান করছে, কোন পরিবারের আপনার মাসিক কনজাম্পশন কত, কোন পরিবারের আপনার আমরা যেটা ওই হায়েস্ট ডাটার মধ্যে পাই, এই পুরো ডাটাটা এখানে চলে আসবে। তারপর আপনি কাকে কিভাবে এই বৈরী পরিবেশে ক্রাইসিস মোমেন্টে কোন নাগরিকদের সুরক্ষা প্রয়োজন আপনার কাছে ডাটাবেজ আছে। হ্যাঁ, কোন নাগরিকদের আপনার বিশেষ সাপোর্ট প্রয়োজন ডাটাবেজ আছে। কিন্তু আমরা এখন দেখি কি, যেটা রুবেল ভাই বললেন যে আমরা যে ডিজেল কিংবা সেচের জন্য যে জ্বালানি, আমরা গত কয়েকদিন ধরে বারবার দেখছিলাম আপনার সেচ পাম্পগুলোতে ভিড় করছে। শহরে কিন্তু আপনার পেট্রোল পাম্পে ভিড় করাটা আমরা যতটা আপনার ভাবে দেখছি এটা একটা সাময়িক সংকট, কিন্তু সেচ পাম্পে ভিড় করা কিন্তু সাময়িক সংকট না। এই সংকটটা বোঝা যাবে আজ থেকে 6 মাস 8 মাস পরে, যখন আমাদের আপনার খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে এখানে। তো এখানে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে প্রথমত আমাদের ঐতিহাসিক কিছু ভুল আছে, কারণ আমরা ঐতিহাসিকভাবেই আমরা দিন আনি দিন খাই গোছের ভাবে চালাচ্ছিলাম, এবং বড় সংকটে আমরা বারবারই আপনার আক্রান্ত হয়েছেন। আপনি যদি কোভিডের সময় দেখেন, সেই সময় থেকে সেই সময় তো রাস্তা গাড়ি ঘোড়া ছিল না, সেই সময় আপনার একটা ডিফারেন্ট টাইপসের সংকট তৈরি হয়েছে, কার্গো সংকট তৈরি হয়েছে। আমরা দেখেছি বিশ্বব্যাপী আপনার কার্গোর দাম বেড়ে গিয়েছে, তখন একটা সংকট তৈরি হয়েছে। তো এখন যে সংকটটা আসছে আমার মনে হয় এটা অস্থায়ীভাবে অথবা আপনার স্বল্প মেয়াদে যেই সমাধান সরকার দেখছে, এটার মধ্যে এই মুহূর্তে দাম বাড়ানোটাকে স্বাগত জানানোটা যৌক্তিক। এবং আরেকটা বিষয় হলো যে
ভালনারেবল নাগরিকদেরকে আইডেন্টিফাই করতে হবে, ভালনারেবল সেক্টরগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আপনি সকল নাগরিকদের জন্য একরকম আপনার দাম, এটা আসলে পৃথিবীর কোনো রাষ্ট্রই, আমরা যেটা কল্যাণ রাষ্ট্রের দিকে তো আমাদের যাত্রা, সেই রাষ্ট্র করতে পারে না। আমি একটা ছোট এক্সাম্পল দিই। আপনার মালয়েশিয়াতে এই মুহূর্তে যেই দাম চলছে আপনার, যেটা আমরা যে অকটেনটা ব্যবহার করি N95, ওটা আপনার লোকালদের জন্য, যারা সিটিজেন কার্ড আছে তাদের জন্য 1.99, আর বিদেশিদের জন্য আগে ছিল 2.35। এই সংকটের মধ্যে এটা বাড়তে বাড়তে 5.99 চলে গিয়েছে। আপনি যদি জাস্ট গুগল করেন দেখতে পাবেন। কয়েক গুণ। তার মানে আপনি তাদের সিটিজেন কিন্তু এখানে আক্রান্ত হচ্ছে না, কিন্তু যারা এখানে বিদেশিরা আছে তারা আক্রান্ত হচ্ছে। মানে আমাদের দেশেও দেখেন যে আপনি যেই গাড়িটা সিএনজি অথবা আপনার যে ট্যাক্সি চালাচ্ছে, সেও আপনার যেই লাইনে দাঁড়াচ্ছে, আবার আপনার এখানে বিদেশি সংস্থার যে গাড়ি আছে এখানে ইউএন থেকে শুরু করে, হ্যাঁ যদিও হয়তো বা এতটা সিগনিফিক্যান্ট অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে, বাট এখানেও কিন্তু একটা বড় নাম্বার বিদেশিরা আছে যাকে আমরা একটা যারাও break গাড়ি নিতে ব্যবহার হবে, করছে। হ্যাঁ। সো আমার বার্তাটা হলো যে আপনি জনগণের সুরক্ষার প্রশ্নটা আপনার সামনে আসছে কিনা, জি, আমরা নাকি জনগণের আপনি সুরক্ষা নিয়ে একটু পরে আলাপ করব, গড়কর্তা ভাবে আমরা সবার জন্য পলিসি চালিয়ে দিচ্ছেন, এই জায়গাটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা আলোচনা করছিলাম আলাউদ্দিন মোহাম্মদ আপনার সঙ্গে। আপনি জনগণের সুরক্ষার কথা বলছিলেন, আসলে সরকার কি আসলে জনগণের সুরক্ষা নিশ্চিত করছে? না, প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ যে আমার যে অসমাপ্ত বাক্য সমাপ্ত করার সুযোগ দেওয়ার জন্য। আমি স্বাগত জানিয়েছি, হ্যাঁ, তার মানে এই না যে আমি সরকারের যে জ্বালানি নীতি এবং যেভাবে ক্রাইসিসটাকে ম্যানেজ করছে আমি সেটাকে স্বাগত জানাচ্ছি। আমি কিন্তু সেটা সেই পর্বে আসি নাই। মূল জায়গাটা হলো যে এই মুহূর্তে দ্রব্যমূল্য বৃদ্ধি এই সংকট থেকে নিরসনের অথবা বের হয়ে আসার একটা উপায়, হ্যাঁ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি যে আপনার গভর্নমেন্টের ক্রাইসিস মোমেন্টে কিন্তু আপনার ওই দরপত্র ছাড়াও অনেক কিছু কেনাকাটা করা যায়। এই সরকার শুরুতেই আপনার 3 লক্ষ আপনার মেট্রিক টন তেল আমদানির জন্য সিদ্ধান্ত নিয়েছিল। 3টা কোম্পানিকে আপনার মোটামুটি অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়ও দেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আমরা যেটা প্রথম আলো রিপোর্টে দেখলাম যে দেশীয় কোম্পানি বিবেচনায় একটা কোম্পানিকে বাদ দেওয়া হয় এবং 2টা কোম্পানিকে আপনার এই কাজ দেওয়া হয়, যেই কোম্পানিগুলোর কোনো ওয়েবসাইট নাই, যে কোম্পানি একটা আপনার শুরুই করেছে 2025 সালে, একটা শুরু করেছে 2023 সালে, এবং 2টা কোম্পানি যাদের অফিসও বাংলাদেশে না, এবং আমরা সাধারণত আমাদের একটা মানে আপনার ওপেন স্পট মার্কেট হলো আপনার সিঙ্গাপুর অফিস না, 2টা অফিসই ইউরোপে। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় স্বচ্ছতার এখন যথেষ্ট ঘাটতি আছে, এবং এই ঘাটতিগুলো আপনি কখন সামনে চলে আসবে? যখন আপনি একটা ক্রাইসিস সলভ না করতে পেরে আপনি এটাকে একটা, যেটা আমরা বললাম যে জ্বালানি নিরাপত্তা যখন আপনি সলভ করতে পারবেন না, এটা কিন্তু আলটিমেটলি খাদ্য নিরাপত্তায় গিয়ে আপনার পর্যবসিত হবে। তখন কিন্তু এই তথ্যগুলো এবং এই সিদ্ধান্তগুলো সামনে চলে আসবে। সো আমার মনে হয় গভর্নমেন্টকে এই জায়গায় ডেফিনেটলি ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং এই ক্রাইসিসকে কাজে লাগিয়ে, কারণ স্বাভাবিকভাবে যে কোম্পানিকে আপনি চিনেন না, আমি চিনি না, বাংলাদেশ কখনো যে কোম্পানি থেকে আপনার কখনোই আমদানি করে নাই, এবং দেশীয় যে কোম্পানি যেটাকে আপনি আমি চিনি, এটা হতে পারে মালিককে আমরা জানি না, আমরা ইভেন মালিক জানতেও চাই না। আমরা প্রথম আলোতে যখন দেখি দেশীয় কোম্পানি বিবেচনায় এটাকে বাদ দিয়ে দেওয়া হয়, 3 লক্ষ মেট্রিক টনের জায়গায় 2 লক্ষ মেট্রিক টন আনা হয়, এবং ওই 2 কোম্পানির কারা মালিক, এটা কোন কর্পোরেশন অংশ, এটা কি গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট মানে G2G কিন্তু 50% তেল G2G থেকে আমদানি করি, আর 50% হলো আমরা ওপেন মার্কেট থেকে আমদানি করি। এই তথ্যগুলো জনগণের জানার অধিকার আছে। ও এই জনগণের জানার পর জনগণ এটা জানার অধিকার আছে যে আপনি কিভাবে সলভ করছেন, এবং সলভ করার ক্ষেত্রে এই দাম বাড়ানোটা যদি যৌক্তিক হয়, আমি এই দাম কেন, আপনি 140 তো আপনার অকটেন, আমি 180 দিয়ে কিনবো, বাট আপনাকে বুঝাতে হবে যে আমার 180 দিয়ে কিনে সংকট নিরসন করছে এবং ফার্দার কোনো সংকট তৈরি করছে না, এই সংকটকে ব্যবহার করে কেউ এখানে মুনাফা তৈরি করছে না। জি, জনাব প্রিন্স, আপনি যদি একটু আমাদেরকে করেন, অনেকেই অভিযোগ করছেন যে সরকার আসলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, আসলে যেই পরিমাণ মজুদ থাকার কথা ছিল সেটা রাখতে পারেনি, সরকার আসলে এটা করতে পারলো না কেন? এবং এই দামটা নিয়ে আজকে বিরোধী দলীয় নেতা জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি অভিযোগ করেছেন যে এই যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, এটা মরার উপর খাড়ার ঘা। বিএনপি এটা মনে করে কিনা? ধন্যবাদ। প্রথমে বলি, বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান উনি বিভিন্ন বক্তব্য কিন্তু যখন সকালে এক বক্তব্য রাখলে বিকেলে কিন্তু সেই বক্তব্য তিনি থাকেন না। বিনয়ের সাথে বলছি, তাকে সম্মান, তার প্রতি সম্মান রেখেই বলছি। আজকে সকালেই তিনি বলেছেন এই জ্বালানি সংকট এটা বর্তমান সরকারের সৃষ্ট নয়, এটা বৈশ্বিক সংকট। আজকে তিনি সকালেই কিন্তু এই কথা বলেছেন, এবং তিনি এই ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে চান এই কি বলে জ্বালানি সংকট মোকাবেলায়, এরকম বক্তব্য দিয়েছেন। সরকার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তো যাই হোক, তাও আজকে বিকাল সন্ধ্যার সময় দাম বাড়ানোর পরে তিনি আবার ক্ষোভ প্রকাশ করলেন। আমি দেখলাম আজকে ওনার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন
এবং তিনি বলেছেন এটা মরার উপর খাড়া রাখা এবং এই জনগণের উপর একটা বড় চাপ, এবং সরকার এই কাজটা করার সঠিক হয়নি বলে তিনি উল্লেখ করেছেন। সরকার যদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতো কিংবা মজুদটা ঠিকঠাক মতো থাকতো তাহলে কি দামটা বাড়াতে হতো? জ্বালানি নিরাপত্তা এই পর্যায়ে যা আছে, মজুদ যা আছে, আজকে আমাদের প্রতিমন্ত্রী বলেছেন যে এটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে মজুদ আছে, ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে আছে। একজন প্রতিমন্ত্রী, তিনি শপথ নিয়েছেন, তিনি ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করেন, নিশ্চয়ই তিনি এটা অসত্য কথা বলেন নাই। এবং এই প্রতিমন্ত্রী তো মানে কি বলে, এই যে কোনো ফ্যাসিস্ট আমলের মন্ত্রী না, এ তো গণতান্ত্রিক শাসনের মন্ত্রী, তো উনি নিশ্চয়ই না জেনে কথাটা বলেন নাই। তাহলে তার কথাই মানুষ আশ্বস্ত হতে পারছেন না কেন? বর্তমানে যে সারা বিশ্বে জ্বালানি তেলের যে একটা সংকট বা একটা শুরু হয়েছে, সেখানে সেটার ধাক্কা কিন্তু আমাদের দেশেও এসে পড়েছে, এটা সবাই আমরা বুঝতে পারছি, তাই না? তো সেখানে কিছু সিক্রেসি বলে কিছু কথা আছে। আপনি হঠাৎ করে আপনি ধরেন কথা একটা কথা বলতে পারেন যে বিকালে একজন উপদেষ্টা বললেন যে আপাতত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই, আবার তার 2 ঘন্টার পরে আপনি বাড়িয়ে দিলেন। এই প্রশ্নটা আসতেই পারে, এটা কিভাবে হলো? সেটা ধরেন এটাও কিন্তু একটা কৌশল। আপনি যদি বিকেলে সে উপদেষ্টা বলতেন যে হ্যাঁ এটা 2-1 দিনের মধ্যে বাড়ানো হবে বা বাড়ানো ছাড়া আমাদের কোনো পথ নাই, আপনি দেখতেন ওই সেই মুহূর্ত থেকেই সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেত, তেল দেওয়া বন্ধ হয়ে যেত, সবাই কিন্তু মজুত করতো। আবার যখন তেলের দাম বৃদ্ধি করা হলো, আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতেই দেখছি যে আগামীকাল থেকে এই পেট্রোল পাম্পগুলোতে দেখবেন যে তেলের সরবরাহ কিন্তু আছে এবং সমান তালে কিন্তু তারা তেল দিয়ে যাবে, বা জ্বালানি তেল কিন্তু সংকট থাকবে না, সেখানে দিয়ে যাবে। কারণ মূল্য যারা স্টক করেছিল তারা এখন বেশি দামে বিক্রি করতে পারবে, লাভ করবে, মুনাফা করবে। এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের মধ্যে আছে। এখন নিরাপত্তার কথা যেটা বলছেন, যেটুক করা প্রয়োজন সেটুক আছে। সরকার একটা জনগণের নির্বাচিত সরকার নিশ্চয়ই চাবে না যে এরকম একটা ঘোলাটে পরিস্থিতি করে নিজেদের অবস্থানটা নষ্ট করার জন্য। সরকার কিন্তু এখানে একজন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু প্রতিনিয়তই এটা নিয়ে চিন্তা করছেন। আপনি দেখেছেন গতকালকে তিনি যখন ওই যে হজ ক্যাম্পে গিয়েছিলেন বা হাজি সাহেবদেরকে তিনি বিদায় দিতে গেলেন, হজ ফ্লাইট উদ্বোধন করতে গেলেন, সেখানেও কিন্তু তিনি মানে হাজি সাহেবদেরকে বলেছেন যে আল্লাহর দরবারে যাচ্ছেন, আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন, দুহাত তুলে দোয়া করবেন এই যে দেশের যে বর্তমান যে জ্বালানি সংকট, বৈশ্বিক সংকট, যুদ্ধ পরিস্থিতি, এখান থেকে যেন আল্লাহ আমাদেরকে রেহাই দেন এবং আগামী দিনে আমরা যেন জনগণের জন্য আরও ভালো কিছু করতে পারি। উনিও কিন্তু এই ব্যাপারে চিন্তিত। তো আমরা সবাই চিন্তিত। এখানে ধরেন এখানে আমাদের কমিউনিস্ট পার্টির নেতা আছেন, এনসিপির নেতা আছেন, গণসংহতির নেতা আছেন, আমি বিএনপি আছি। তো আমরা কিন্তু সবাই এই ব্যাপারে কনসার্ন। একটা গঠনমূলক কিন্তু এখানে আলোচনাটা হচ্ছে। এই যে আলাউদ্দিন যে কথাগুলো বললেন, অবশ্যই আমি এগ্রি করি তার বক্তব্যে, আমি সাপোর্ট করি তার বক্তব্যে। সব কিছুতেই স্বচ্ছতা থাকতে হবে। এখানে আলাউদ্দিনের বক্তব্য কিন্তু খুবই গঠনমূলক। এখানে সবার বক্তব্যই, মানে আমি শুধু আলাউদ্দিনের কথা বলবো না, আমাদের কমিউনিস্ট পার্টির নেতা রুবেল ভাই, কিন্তু আমাদের গণসংহতির নেতা, ওনার সবার বক্তব্য কিন্তু গঠনমূলক বক্তব্য। কিন্তু সেখানে আমরা প্রধান বিরোধী দলের নেতার যে বক্তব্য আজকে দেখলাম, এটাকে গঠনমূলক বলা যাবে না। এটাকে মানে জনগণকে একটা উস্কে দেওয়ার একটা প্রবণতা এই বক্তব্যের মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি। জি, আবুল হাসান রুবেল, এই অনেকেই এই যুদ্ধ নিয়ে যখন আমরা আলাপ করছি তখন অনেকে যুদ্ধের মেইন টার্গেট কে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন যে ইরানের সঙ্গে হয়তো যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে, বাট টার্গেট হচ্ছে হয়তো চীন। কারণ এই যে হরমুজ প্রণালীর কথা আমরা বলছি, এই প্রণালী দিয়ে যেই পরিমাণ তেল পরিবাহিত হয়, প্রায় 90% তেল যায় চীনে। তাহলে যুদ্ধের টার্গেট কি আসলে শুধু ইরান, না চীনও এর টার্গেট? ধন্যবাদ। যে কোনো যুদ্ধ মানে আসলে অনেকগুলো বিষয় নিয়ে হয়। ইরান অবশ্যই একটা বড় টার্গেট, এ বিষয়ে সন্দেহ রাখার কোনো কারণ নাই যে ইরান একটা বড় টার্গেট। ইরান একটা বড় টার্গেট, বিশেষত এই যুদ্ধটা আমাদের মনে রাখতে হবে যে এই যুদ্ধটা আসলে হচ্ছে ইসরায়েলের স্বার্থে, এবং এই যুদ্ধটা ইসরায়েলের স্বার্থে হচ্ছে, এবং ইসরায়েলের কাছে সবচেয়ে বড় শত্রুর একটা হচ্ছে আসলে ইরান। এবং ইসরায়েল এটা খুব প্রকাশ্যে বলেছে। ট্রাম্পের যে মানে এই পর্যন্ত কথাবার্তা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের যে ভাবনা, জনগণের ভেতরকার বেশিরভাগ মনে করে যে এটা ইসরায়েলের স্বার্থে যুদ্ধ হচ্ছে। এবং মানে ইনফ্যাক্ট যদি আপনারা চিন্তা করেন যে আসলে এই যুদ্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি পেল, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যেটা পেল যে ইরানে
মানে আয়াতুল্লাহ খোমেনির চাইতেও আরো রক্ষণশীল নেতৃত্ব আসলো। তারা চেয়েছিল যে জনগণ ওইখানে গিয়ে একেবারে বিক্ষোভ করে গণবিক্ষোভ করে হটিয়ে দেবে, জনগণ আরো ঐক্যবদ্ধ হলো। তাদের যে মিত্র ছিল সারা দুনিয়াব্যাপী, সেই মিত্রদের সাথে তাদের আস্থাহীনতা তৈরি হলো এবং ইরান একটা ওয়ার্ল্ড পাওয়ার হিসাবে, অন্ততপক্ষে থার্ড ফোর্থ পাওয়ার হিসাবে সে আবির্ভূত হলো। এই যে যুদ্ধটার ফলাফল হলো, এই ফলাফলের জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে ইরানের মানে এই যুদ্ধে হয়তো ইরানের অনেকজন মারা গেছেন। হ্যাঁ, ইরানের সামরিক দিক থেকে যদি আমরা চিন্তা করি হয়তো ইরানের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, কিন্তু মানে এর ফলাফল কি? ফলাফলের জায়গায় যদি দেখা যায়, ফলাফল জায়গায় দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো কিছু করতে পারেনি, বরং তাদের বক্তব্যে সকাল আর বিকালের যে পার্থক্য, এটা তো মানে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আসলে ট্রাম্প সকালে যা বলবে আর বিকালে যা বলবে, এটাতে ধরেন হরমুজ প্রণালী নিয়েই যদি মানে বাংলাদেশের তেলের দামের যদি কথা বলি, যে সকালবেলাও আমিও আশাবাদী থাকতে পারতাম যে আচ্ছা সরকার এখন, আগে আমি বলেছিলাম যে দাম বাড়ানোর টাই যৌক্তিক। হ্যাঁ, সকালবেলা মানে খুলে দেওয়ার পরে আমি ভেবেছি যে বাংলাদেশের মজুদদারদের একটা মানে সাইজ করার জন্য হলো, এটা করার জন্য হলো এখানে আসলে কিছুদিনের জন্য দাম কমায় রাখা উচিত। হ্যাঁ, কমায় রাখা উচিত, কারণ হচ্ছে যে বেটারা মজুদ যে করছে, লোকজন যখন তেল পাবে তখন তো ও বাধ্য হবে আসলে এইখানে আসতে, এবং ওর কোনো কোনো সময় এটাতে লসেও পড়তে হবে। হ্যাঁ, এই জায়গার জন্য আসলে এটা ছিল ইয়ের জায়গা। ধরেন আবার যদি আমরা বৈশ্বিকভাবে চিন্তা করি, এই যে মানে হরমুজ প্রণালী থেকে গ্যাস এবং তেলের মানে প্রায় 20% এবং মানে 25% গ্যাস এবং 20% হচ্ছে মানে তেল এখান থেকে হয়। এইটা তো আমাদের জন্য মানে প্রয়োজন। আমাদের অর্থনীতি ছোট, কিন্তু আমরা যদি অর্থনীতি বড় করতে চাই তাহলে তো আসলে আমাদেরও আরো ব্যবহার করতে হবে। হ্যাঁ, বা অন্যান্য জায়গারও ব্যবহার করতে হবে। ধরেন ইন্ডিয়াকে ব্যবহার করতে হয়, পাকিস্তানকে ব্যবহার করতে হয়, বাংলাদেশকে ব্যবহার করতে হয়, থেকে শুরু করে আরো বহু দেশকে ব্যবহার করতে হয়, এবং চীনেরও ব্যবহার করতে হয়। এখন চীনের জ্বালানি চাহিদা হচ্ছে অনেক বেশি, ফলে চীনের স্বাভাবিকভাবেই যেহেতু সে মধ্যপ্রাচ্য থেকে তেল কেনে, সেখানে সে আসবে, এবং চীনকে মানে শায়েস্তা করা, চীনকে নানাভাবে বিপদে ফেলা, এটা একটা তাদের মানে কি বলে যে কৌশল। কিন্তু এই যুদ্ধের ভেতর দিয়ে আসলে চীনকে কতটুকু শায়েস্তা করা গেল যদি আমরা দেখি, তাহলে দেখবো যে চীন বরং অনেক বেশি রেসপন্সিবল হিসাবে আবির্ভূত হয়েছে বিশ্বমঞ্চে। যে চীন আসলে যুদ্ধে যোগ দেয় নাই, চীন এটা সমঝোতার পেছনে চীন কলকাঠি নাড়ছে, এরকম কথাবার্তাও এসছে। তারা জ্বালানি সক্ষমতা, জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত করেছে। ফলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমরা দেখবো যে যদি আমরা চীনের কয়েকটা জ্বালানি বিষয়ক নীতিটা যদি আমরা দেখি, তাহলে তারা দেখবো যে নবায়নযোগ্য জ্বালানিতে গেছে, তারা ইলেকট্রিক ভেহিকেলের উপরে অনেক বেশি জোর দিয়েছে, এবং বাংলাদেশের কিন্তু আসলে এই জায়গা আসলে আমাদের দরকার। এবং ওদের 270 দিনের মজুদ থাকে। হ্যাঁ, 270 দিনের ক্যাপাসিটি মজুদ। হ্যাঁ, ওদের ক্যাপাসিটি তো অনেক বেশি চীনে। আমাদের তো আসলে এত ল্যান্ড নাই, ক্যাপাসিটিও নাই, মানে আমাদের 45 দিনের বেশি মজুদ রাখা মানে, ফলে আমাদের এইখানে ধরেন যদি আপনি একটা জিনিস অন্তত পক্ষে মানে চীন থেকে যদি আমি একটা জিনিসও কপি করতে হয়, তাহলে সেটা হচ্ছে আসলে তাদের জ্বালানি নীতি। তারা যেভাবে আসলে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিয়েছে এবং যেভাবে আসলে বিকল্প উৎসগুলোকে মানে তারা এক্সপ্লোর করেছে, সেটা আসলে আমাদের করা দরকার। জি, ডাক্তার রুবেল, যেটা অনেকেই বলছেন যদি শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ হয়, যুক্তরাষ্ট্র যে কোনো উপায়ে ইরানের সমৃদ্ধ যে ইউরেনিয়াম রয়েছে সেটা কবজায় নেবে, এমন ঘোষণা দিচ্ছেন ট্রাম্প। ট্রাম্প কি আসলে এটা করতে পারবেন কিনা, কিংবা ইরান যদি শেষ পর্যন্ত তার ইউরেনিয়াম কিংবা পরমাণু রক্ষায় অবিচল থাকতে পারে, সেই ক্ষেত্রে ইরান কি নতুন করে পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে পারে? ধন্যবাদ। এখানে বিষয়টি হচ্ছে যে ইরানের ইউরেনিয়াম এটা হচ্ছে আমেরিকার এখনকার অবজেক্টিভ কিনা। আমেরিকা, বিশেষ করে ট্রাম্প, সে কিন্তু তার জনগণের কাছে এই যুদ্ধে জড়ায় পড়ায় জনগণের কাছে খুব বেশি ভালো ভাবমূর্তিতে নাই। তার দেশেও বিক্ষোভ হচ্ছে, তার দেশে শুরু থেকেও বিক্ষোভ হয়েছে। যদি আমেরিকার জনগণের একটা পুরাতন ইতিহাসেও বারবারও আছে যে তাদের সরকার বা তাদের রাষ্ট্র বা শাসক শ্রেণী যুদ্ধে জড়ায়, শাসক শ্রেণী বিভিন্ন দেশে আক্রমণ করে, যেমন ভিয়েতনাম আক্রমণ করেছিল। কিন্তু আমেরিকার জনগণ একটা যুদ্ধবিরোধী অবস্থান নেয়, সেখানকার তারুণ্য সবসময় যুদ্ধবিরোধী অবস্থানে থাকে আর কি। ভিয়েতনাম থেকে পিছু হটার পিছিয়ে 70 দশকে যেমন ভিয়েতনামের কমিউনিস্ট সরকারের একটা জয় ছিল, একই সাথে
আমেরিকার শান্তিপ্রিয় যুদ্ধবিরোধী তারুণ্যের কিন্তু এটা একটা বিজয় ছিল, সে তারা সরকারকে প্রেশারে ফেলে দিয়েছিল, একটা বিরাট সামাজিক এখন রাজনৈতিক আন্দোলন তৈরি করতে পেরেছে। সেই সম্ভাবনার মুখোমুখি কিন্তু ট্রাম্প পড়বে। তো সেই ক্ষেত্রে তো তাকে একটা কিছু বলতেই হবে। হ্যাঁ, ফার্স্টে তার স্ট্র্যাটেজিক গোলটা কী ছিল? তার ছিল স্যার রেজিম চেঞ্জ করে দেবো, ঠিক আছে। কিন্তু পরে এখন দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী আটকে ফাটকে যদি কোনো মতে বিশ্ববাজারে ব্যারেল প্রতি $200 হয়ে যায় তেলের দাম, তাহলে রেজিম চেঞ্জ আর ইরানে হবে না, রেজিম চেঞ্জ হবে আমেরিকাতে। ট্রাম্প সাহেবের অবস্থা খারাপ হবে এবং মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির অবস্থাটাও কিন্তু মানে নিদারুণ হতে পারে আর কি, নানান কারণ রয়েছে। তো এবং অনেকেই বলেন, অনেক আমেরিকানরাই বলে ইউরেনিয়াম নয়, তেল নয়, রেজিম নয়, ডেমোক্রেসি নয়, শুধুমাত্র যে 2026 সালে কথা ছিল, যেটা ওখানকার হাউস অফ রিপাবলিক পাস করে দিয়েছে, সিনেট 17 নভেম্বর হাউস অফ রিপাবলিক এবং পরের দিন সিনেট পাস করেছে, দুই পার্টি মিলেই পাস করছে, রিপাবলিকান ডেমোক্রেটিক মিলে, অ্যাবস্টেন্ট ফাইল ওপেন হয়ে যাবে। সেটা ওপেন হয়ে গেলে ট্রাম্প সাহেব কোথায় মুখ লুকাবে আর কি। তো এখন এটার জন্য হচ্ছে টিউরেনিয়ামের গল্প বলতেছে, এটা খুব কঠিন ব্যাপার। আর হচ্ছে উপর থেকে আকাশপথে আক্রমণ করা খুব সহজ, কিন্তু যদি মানে পদাতিক বাহিনীর যুদ্ধ শুরু হয়, তাহলে এখানে যে স্ট্র্যাটেজিক বা এখানে যে আপনার জিওগ্রাফি, সেখানকার যেখানে ভূগোল, যেটা ইরানের খুব টাফ ভূগোল আর কি। এবং ইরান এই টাফ ভূগোলের জন্য শুধু হচ্ছে ইরান আজকের ইরান না, ইরান তো হচ্ছে কয়েক হাজার বছর আগের সুপার পাওয়ার, ঠিক আছে। সে সুপার পাওয়ার ছিল একটাই কারণ, যে তাকে দখল করা খুব কঠিন ছিল। হ্যাঁ, একবার হচ্ছে আলেকজান্ডার আর একবার হচ্ছে আরবরা তাকে দখল করতে পারছিল আর কি। ফলে পার্সিরা খুব আগের থেকে যোদ্ধার জাত এবং তাদের মানে ওই দেশের যে পাহাড় পর্বতের যে ভূগোল, সেটা তাদের পক্ষে, সেটাকে বহিঃশত্রু আক্রমণ করা খুব কঠিন। এবং এই কঠিন আক্রমণের মধ্যে হলো গিয়ে আমেরিকা ইউরেনিয়াম তো দূরের কথা, কতটুক রাখতে পারবে, সেটা বাংলাদেশের মতো মানে প্লেন ল্যান্ড না ইরান, বা ভিয়েতনামের মতো প্লেন ল্যান্ড ইরান না, যেখানে আমেরিকা ধরা খেয়ে ফিরে আসছে আর কি। ফলে এটা এখানে গুরুত্বপূর্ণ। আমি একটা ছোট্ট আর দুইটা বিষয় একটুখানি যুক্ত করতে চাচ্ছি আর কি। আপনি ওনাকে যে রুবেল ভাইকে যে প্রশ্নটা করেছিলেন যে চীনকে শায়েস্তা করতে হরমুজ প্রণালী, না, চীনকে শায়েস্তা করতে হলে আমেরিকার পরিকল্পনা আরেকটা প্রণালী, সেই প্রণালীর নামটা হচ্ছে মালাক্কা প্রণালী। বিষয়টা প্রাসঙ্গিক না, কিন্তু আমি খালি একটু এখানে তুলে রাখলাম আর কি। মালাক্কা প্রণালী, সেটা হচ্ছে দিয়ে চীনকে সাইজ করবে হচ্ছে আমেরিকা। আর একটা কথা হতেছে যে কেন যে আমাদের আজকের তেল সংকট নিয়ে, এটা শুধুমাত্র কেন আমি মধ্যপ্রাচ্যের উপর, শুধুমাত্র হরমুজ প্রণালী থেকে যা আসে তার উপর আমি কেন নির্ভর করব? ঠিক আছে, আমাকে তো অল্টারনেটিভ পথে দেখতে হবে। খালি ওই পশ্চিম দিক থেকে যা আসবে কেন, আমার তো উত্তর দিক থেকেও আসতে পারে। সেটার ক্ষেত্রে সম্প্রতি বাংলাদেশের স্বাধীন সরকারকে আমেরিকার কাছে অনুমতি চাইছে এবং আশা করে 2 দিন আগে বাংলাদেশ অনুমতি পাইছে, 60 দিনের অনুমতি পাইছে রাশিয়ার থেকে তেল কিনতে। ঠিক আছে, বাংলাদেশ এখন তেল কেনার স্বাধীনতা বা জিনিসপত্র কেনার স্বাধীনতা বাংলাদেশের বিসর্জিত হয়েছে। ফলে শুধুমাত্র যুদ্ধ পরিস্থিতি নয়, এই যে বাণিজ্যিক চুক্তি, এই বাণিজ্যিক চুক্তি তেল সংকটের ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে, কয়েকদিন পরে আরো বেশি ভালো রাখবে। ঠিক আছে, আরো অনেক বিষয়গুলো আছে। ফলে আমরা সেই বাণিজ্য চুক্তির প্রভাবটাকেও কিন্তু বাদ দিতে পারবো না। আমার আসছে যে অর্থনৈতিক সংকটগুলো শুরু হবে, যুদ্ধ থাকবে, সেটা মূল। আর সেখানে এইটাকে বাড়ানোর ক্ষেত্রে ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে এই যে এগ্রিমেন্ট। কিছুক্ষণ আগে একটা কথা বলছে, জনগণের জানার অধিকার আছে, আলাউদ্দিন বলছে, কিন্তু সেই জনগণের জানার অধিকারকে পায়ে দলিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট 9 ফেব্রুয়ারি এই কালো চুক্তি, এই গোলামী চুক্তি করে। জি, এই চুক্তি প্রসঙ্গেই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে জানতে চাই, আজকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটা আলোচনায় বলছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সরকার করেছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার শেষ সময়ে, সেই চুক্তিটা জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে। এই যে আমাদের রাশিয়ার কাছে তেল নিতে গিয়ে পারমিশন চাইতে হচ্ছে, এটা কি আসলে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে কিনা? যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, এটা নির্বাচনের ঠিক 3 দিন আগেই হয়েছে। তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা এখন যিনি ছিলেন, তিনি বলেছেন এটাতে আপনার বিএনপি এবং জামাত, হ্যাঁ, উভয় দলেরই সম্মতি ছিল। তো এখন যদি সম্মতি থাকে, ওখানে একটা স্ট্রং ক্লজ ছিল যে 60 দিনের মধ্যে যদি কোনো সরকার না চায় এই চুক্তিটাকে ভয়েড করতে পারে, বাতিল করতে পারে। তো
তো বাতিল করতে গেলে তখন হয়তোবা সেখানে আপনার অন্য কোনো শর্তে হয়তো বা আবার নতুন চুক্তি করতে হতে পারে। মূল জায়গাটা হলো আমরা 12 ফেব্রুয়ারি নির্বাচনের কয়েকদিন পরেই দেখলাম আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে যেই আপনার ট্রাম্প ট্যারিফের উপরে রেসিপ্রোকাল ট্যারিফের উপর ভিত্তি করে চুক্তিটা হয়েছিল, মানে চুক্তিটা কিন্তু হয়েছিল একটা বিশেষ অবস্থায়। আপনি দেখেছেন যে আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদ এবং তখনকার আপনার এই পররাষ্ট্র উপদেষ্টা তারা সবাই গিয়ে কিন্তু ব্যবসায়ীদের একটা বহর নিয়ে গিয়ে আমেরিকাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে, কারণ তখন ইতিমধ্যেই আমাদের 37% ট্যারিফ ঢুকে গিয়েছে গার্মেন্টস পণ্য রপ্তানি ক্ষেত্রে, বিশেষ করে আর কি যদি আমেরিকায় আমরা সবচেয়ে বেশি যেটা রপ্তানি করি। তো এখন এই রপ্তানি আয় যদি ব্যাহত হয় তখন তো বাংলাদেশের ইকোনমি একটা ক্রাইসিসের মধ্যে পড়বে। তখন যেহেতু রেসিপ্রোকাল ট্যারিফটার উদ্দেশ্য হলো যে তুমি আমার কাছে যেই পরিমাণ বিক্রি করছো আমি তো তোমার কাছ থেকে অথবা আমি তোমার কাছে ওই পরিমাণ বিক্রি করতে পারছি না, তো তুমি অন্যদের থেকে অপশন চেঞ্জ করে আমার কাছ থেকে বিক্রি মানে কেনাকাটা বাড়াও, মানে আমার কাছ থেকে তুমি আমদানি বাড়াও, তাহলে তোমার এবং আমার আমদানি যে গ্যাপ আছে, আমদানি রপ্তানির যে গ্যাপ, এই গ্যাপটা কমে যাবে। তাহলে আমার পণ্য বিক্রি হলো এবং তুমি যেটা আমার কাছে বিক্রি করছো আমিও কাছাকাছি পরিমাণ তোমার কাছে বিক্রি করছি, এটার মাধ্যমে আমিও উপকৃত হব। মানে এটা হলো আমেরিকার অথবা ট্রাম্পের ওই সময়কার যুক্তি। কিন্তু এইটা কিন্তু মার্কিন আপনার যুক্তরাষ্ট্রের যে উচ্চ আদালতে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং আমাদের নির্বাচনের পরে এই চুক্তিটা কিন্তু বাতিল হয়েছে। আমরা সবাই কিন্তু কথা বলছি, ইভেন আনু মোহাম্মদ গত পরশু মনে হয় বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে কাঠগড়ে দাঁড় করানো উচিত। তা আমার কথা হলো যে সহজ রাস্তাটা কি? সহজ রাস্তা হলো 9 ফেব্রুয়ারি চুক্তি করেছে, 9 এপ্রিল পর্যন্ত তোমার হাতে সময় আছে যে তুমি চুক্তি বাতিল করে দাও, বাতিল করে তুমি একটা নতুন চুক্তি নিয়ে আসো। কিন্তু সরকার কি সেই পথে হাঁটছে? সরকার তো সেই পথে হাঁটে না এবং উল্লেখযোগ্যভাবে কেউ এ কথা বলছে না। আচ্ছা, ইন্টারিম গভর্নমেন্টকে শাস্তি দিলে কি শাস্তির আওতায় আপনার পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আসবে না? তিনি তো ছিলেন ধরেন। এখন মূল জায়গাটা হলো যে আমরা কিন্তু এটা সমাধান চাচ্ছি না। কেন সমাধান চাচ্ছি না? এইটা হয়তো বা আনু মোহাম্মদ জানেন, দেবপ্রিয় ভট্টাচার্য যিনি অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্থনীতি বিষয়ক টাস্কফোর্স ছিলেন সেটার প্রধান ছিলেন, তিনিও জানেন, শ্বেতপত্র আপনার বিষয়ক যে টাস্কফোর্স ছিলেন। মূল জায়গাটা হলো যে সবাই এই গভর্নমেন্টকে একটা আপনার মানে কি বল বেনিফিট অফ ডাউট দিতে চাচ্ছেন যে ঠিক আছে গভর্নমেন্ট হয়তোবা তার কোথাও আপনার বাধা ছিল, সে হয়তোবা আপনার এই 3 দিন পরে নির্বাচন হবে, মোটামুটি শিওর যে নির্বাচনে আসতেছে এবং আমরা দেখেছি পরবর্তীতে যে নির্বাচন স্বাভাবিকভাবে একটা সুন্দর নির্বাচন হয়েছে, এর মধ্যেও এখন একটা সেটেলমেন্ট ছিল, একটা বোঝাপড়া ছিল। তো এখন আমরা কেন এই শর্তটা অথবা এই চুক্তি ভয়েড করানোর কথা বলছি না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা এর পরও দেখেছি, ধরেন আমরা যে আজকে যে অয়েল ক্রাইসিসটা হলো বাংলাদেশে, পৃথিবীর সব দেশ কিন্তু আমার একটা ফিলিপিন্সে একটা প্রোগ্রাম ছিল, ফিলিপিন্সে আপনার 2 মাস ধরে কোনো গাড়ি ঘোড়া চলছে না, হ্যাঁ গাড়ি চলার জন্য পাস নিতে হচ্ছে, ওরা প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছে যে এই প্রোগ্রাম হবে না এখন এই বাস্তবতার ভিতরে। কিন্তু আবার অন্যান্য দেশ আমরা দেখেছি যে বিশ্বের অনেক দেশ যারা আপনার এই ক্রাইসিসে আপনার সঠিক পররাষ্ট্রনীতি নিতে পেরেছে তারা কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে। হ্যাঁ, তাদের আপনার উৎপাদন যেই সাইকেল অথবা তার যেই আপনার সাপ্লাই চেনের মধ্যে তার আমদানি ব্যাহত হয় নাই। আমরা এই ইরানে যুক্তরাষ্ট্রে বম্বিংয়ের পর দিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে দায়ী করে আমরা একটা আপনার প্রেস রিলিজ দিলাম। পররাষ্ট্রনীতিতে একটা বিষয় হলো আপনি যদি মনে হয় দুই পক্ষই আপনার বন্ধু, কিছু ক্ষেত্রে চুপ থাকাটাও একটা আপনার পররাষ্ট্রনীতির বড় স্ট্র্যাটেজি। আমরা কেন প্রথম দিন একটা ইরানকে দায়ী করে এবং যুক্তরাষ্ট্র যে ইরানের উপর হামলা করেছে এনোনামাসলিও আমরা আসলে যুক্তরাষ্ট্র অথবা ইরানের উপর হামলাকে আমরা নিন্দনীয় বলি না, কন্ডেম করি নাই, না করে ইরানের আপনার যুক্তরাষ্ট্রের যে অ্যাসেট আছে মধ্যপ্রাচ্যে সেগুলোর উপর আপনার হামলাকে আমরা নিন্দা করে ইরানকে আমরা প্রথমে খেপিয়ে দিয়েছি। দ্বিতীয় দিন এটা কিন্তু সমালোচিত বাইরে হয় না, সমালোচিত দেশের ভিতরে যে এত নতজন পররাষ্ট্রনীতি তো আমরা কখনো দেখি নাই। দ্বিতীয় দিন তখন আরেকটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেজ থেকে, তখন আপনার মৃদু সমালোচনা করা হয়েছে ইরানের উপর হামলার ব্যাপারে। আপনি দেখেছেন যখন হরমুজ প্রণালী কন্ডিশনালি ওপেন করে দেওয়া হয়েছে তখন কিন্তু বাংলাদেশের জাহাজ প্রথমত সেখান থেকে আপনার পারমিশন পেয়েছিল, লাস্ট মোমেন্টে পারমিশন অফ করে দিয়েছে। তো ইরানের সাথে যে আমাদের ইরানের সর্বোচ্চ নেতা হত্যার পরও আমরা যে নিন্দা জানাতে পারলাম না, আমরা রাষ্ট্রীয়ভাবে যে শোক প্রকাশ করতে পারলাম না, এই জায়গাগুলো কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিকে দেউলিয়াত্ব প্রকাশ করছে, যেটার সাথে কিন্তু ইন্টারিমও যুক্ত না। আমরা মনে করছি যে বিএনপির যে অতীত পররাষ্ট্রনীতি, আমরা কিন্তু দেখেছি যে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সবচেয়ে যে শক্তির জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছে একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে। বাংলাদেশে অভ্যুত্থান 90 হয়েছে, কিন্তু আপনার 90-তে কিন্তু আধিপত্যবাদ কিন্তু বড় ইস্যু ছিল না। 24-এ গণঅভ্যুত্থানে কিন্তু এখানে লোকাল যে পাপেট গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টের ভিতরে যতটা না রোষ ছিল তার চেয়ে অনেক বেশি রোষ ছিল আপনার
পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে মোদী বিরুদ্ধে আপনার যে আন্দোলনের হত্যাকাণ্ড, এই থেকে শুরু করে ভারতের প্রতিটি হস্তক্ষেপের বিষয়ে কিন্তু বাংলাদেশের জনগণ সোচ্চার ছিল। এবং গণঅভ্যুত্থানের অন্যতম একটা বড় বাস্তবতা ছিল বাংলাদেশের যে পাপেট প্রাইম মিনিস্টার তাকে নিরাপত্তা দিচ্ছে এবং তার সকল ধরনের আপনার মেকানিজমটা ইন্ডিয়া থেকে হচ্ছে। তো সরি, আমি ইন্ডিয়ার কথাটা এখন বলতে চাই না, যেহেতু আমরা একটা সুসম্পর্কের দিকে যাচ্ছি, যেটাও আমাদের জন্য অনিবার্য। কিন্তু বিষয়টা হলো যে একটা নতজানু জায়গা থেকে যে স্পিরিট নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল, গণঅভ্যুত্থানের পরে আমরা সবসময় বলি যে জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি রিভাইভ করতে হবে। জিয়াউর রহমান এই অঞ্চলের ছোট রাষ্ট্রগুলোকে নিয়ে যেভাবে সার্ক গঠন করেছিলেন, রিজনাল যে পাওয়ার ব্যালেন্স তৈরি করেছিলেন, সেই জায়গায় জিয়াউর রহমান সাহেবের পুত্র বর্তমান প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে প্রথম যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেখলাম, এর চেয়ে বড় নতজানু পররাষ্ট্রনীতি আমরা 71 থেকে পর্যন্ত কখনোই দেখি নাই। তো এই জায়গাটা তো আজকে সংকটের একটা বড় জায়গা। তো যখন আমরা বলছি যে বারবার, ইভেন আমরা বিএনপিকে কিন্তু কখনোই এই আপনার বাণিজ্য চুক্তির বিরুদ্ধে কথা বলতে দেখছি না। তার মানে হলো যে বিএনপির সাথে অ্যালাইন্ড। তো আমাকে বুঝতে হবে যে আমি আসলে প্রকৃতপক্ষে সমস্যার সমাধান চাই কিনা। প্রথমত, যদি আমরা সমাধান চাই, তাহলে আমরা কি যারা সরকারে আছে, যাদের মাধ্যমে সমাধান হবে, তাদেরকে অ্যাকাউন্টেবল করছি? কিন্তু আমরা দেখছি এখানে সরকারকে আপনার মোটা দাগে আপনার অ্যাকাউন্টেবল বাইরে নিয়ে আমরা বারবার, ইভেন আপনার পুরো আপনার এই যে সিভিল সোসাইটি থেকে দেখবেন যে আমাদের জনপরিষদটা এখন হয়ে গিয়েছে যে কোনো ভাবে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার ভিলিফাই করা, অথবা গণঅভ্যুত্থানের নায়কদের ভিলিফাই করা, অথবা গণঅভ্যুত্থানের যে ঘটনা এবার জুলাই, এই বিষয়টাকে ভিলিফাই করা। জি, ইমরান সালিম প্রিন্স, আপনি যদি এই প্রসঙ্গে একটু বলেন, সরকার আসলে এই যে অন্তর্বর্তী সরকার শেষ সময়ে তড়িঘড়ি করে যে বাণিজ্য চুক্তিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে করে গেছে, এইটা নিয়ে বিএনপি আসলে কিছু বলছে না, কারণ এটা কি বিএনপির আসলে নতজানু পররাষ্ট্রনীতির কারণে? আমি বলছি যে আপনাদের 2025 সালের 1 মে আমাদের যে মহান মে দিবসের বিএনপি যে মানে শ্রমিক সমাবেশ হয়েছিল, সেখানে দাঁড়িয়ে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দীর্ঘমেয়াদী কোনো বাণিজ্য চুক্তি কোনো দেশের সাথে এই মুহূর্তে না করার জন্য আহ্বান জানিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে কাজ, রুটিন কাজ করে একটা নির্বাচন দেয়া, তো সেই কাজের মধ্যেই তাদের মানে সীমাবদ্ধ থাকার কথা বলেছিলেন। এখন সেই সময় থেকে কিন্তু এই আলোচনাগুলো আমেরিকার সাথে তারা শুরু করেছিল, এবং এটা আমরা জানতে পারছিলাম, জেনেই কিন্তু আমরা এই কথাগুলো বলেছিলাম। কিন্তু দুঃখজনক হলে সত্য যে সেই সময়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই কথায় কর্ণপাত করেনি। এমনকি এই চুক্তিটা যে হয়েছে সেখানে কি ছিল সেটাও আমরা জানতাম না। এখন পরবর্তীতে নির্বাচনের 3 দিন আগে যেটা হয়েছে, সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার সেই চুক্তিটা করেছে। করার পরে এখন আমরা ক্ষমতায়, মানে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছি, সেগুলো আমরা পর্যালোচনা করছি। একটা সরকার যখন কোনো একটা দেশের সাথে, বিশেষ করে আমেরিকার মতো কোনো একটা সুপার পাওয়ারের সাথে যখন কোনো চুক্তি করে, সেই চুক্তি বাতিলের ক্ষেত্রে একটা করতে গেলেও একটা আলোচনা করে একটা জায়গায় যে পৌঁছতে হবে। সেই বিষয়ে আলোচনা তোলা যেত, কারণ তার নিজের দেশে আমাদের ভিতরে যে আলোচনা হচ্ছে না, সেটা আপনি কিন্তু বলতে পারবো না। 7 দিন পর আলোচনা হচ্ছে না, এটা কিন্তু বলতে পারবো না। আলোচনা হচ্ছে, সব আলোচনা কিন্তু প্রকাশ্যের সব জায়গায় করা যাবে না। এটা আমি আগেই বলেছি, আমেরিকার মতো একটা প্রভাবশালী দেশের সাথে করা, এবং যেভাবে করেছে এটা বাস্তবতা, এটা তো অস্বীকার করার উপায় নেই। আর আলাউদ্দিন যে কথা বলে যে নতজানু পররাষ্ট্রনীতি, কখনোই না। এটা বিএনপি নতজানু পররাষ্ট্রনীতির বিষয় না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের নতজানুর পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ, এটা আমরা মনে করি। আর আয়াতুল্লাহ খোমেনির ব্যাপারে শোক প্রস্তাব নেওয়া হয়নি। আমি একটু আগেই সার্চ দিলাম যে সেখানে আমরা দেখেছি জাতীয় সংসদে যে আপনার শোক প্রকাশ করা হয়েছে, সেখানে 12ই মার্চ 2026 সালে সেখানে তাকে একজন মহান নেতা, বিচক্ষণ ব্যক্তিত্ব, প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে অভিহিত করেই কিন্তু জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে সেই শোক প্রস্তাবটি গৃহীত হয়েছে। এবং সেখানে বিএনপির থেকে, মানে সরকারি দলের পক্ষ থেকে কিন্তু শোক প্রস্তাবটা উত্থাপন করা হয়েছে। তো সেখানে আয়াতুল্লাহ খোমেনির ব্যাপারে শোক প্রকাশ করা হয় নাই, সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় ঠিক না। আর কতগুলো কথা আছে, আমরা কথায় কথায় আমরা মানে এক দল আরেক দলকে ঘায়েল করার জন্য আগে যেভাবে আমরা কথা বলতাম, জুলাইয়ের পরে এই ভাষাগুলো আমাদের পরিত্যাগ করা উচিত। রাজনীতির ভাষায়, যেমন 2 দিন আগেই তো দেখলাম
যে এই যে ওনাদের যারা শরিক আছেন জামাত এনসিপি জোটের জাকপা প্রধান, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে যে ভাষায় যে কথা বলেছেন, এই দায় কি আপনার জামাত এনসিপি এড়াতে পারবে? পারবে। জামাত তার পক্ষে এই বক্তব্যের পক্ষে তার পক্ষে আপনার বিবৃতি দিয়েছে, এনসিপি দেয় নেই। এনসিপির একটা স্বতন্ত্র অবস্থান আমরা দেখছি, যেমন জামাতকে যখন আপনার সংসদে একটা বিল অন্তর্বর্তীকালীন করার সরকারের সময় করা বিলে যখন তাকে পাক হানাদার বাহিনীর দোষর হিসেবে উল্লেখ করে দেওয়া হয়েছিল, জামাত এটার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এনসিপি রিটেন চিঠি দিয়ে বলেছে যে না, এটার সাথে তারা একমত না, তারা ওই বিলের বক্তব্যের সাথে একমত। এনসিপির একটা স্বতন্ত্র অবস্থান আছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই ব্যাপারেও এনসিপির একটা বক্তব্য থাকা উচিত ছিল, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেখানে সরি টু সে, আমি বলতে বাধ্য হচ্ছি, কুলাঙ্গার বলে অভিহিত করা। কুলাঙ্গারের ব্যাখ্যাটা কি, সে ব্যাখ্যা যদি আমরা পড়ি, তো এই সেই শরিক দল তো এনসিপি জামাত জোটের সাথেই তো আছে, তারা তো একসাথেই আছে। তো এরকম ভাষা যে যারা ব্যবহার করছেন, আবার বলা হচ্ছে যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা যে এখানে বসে আলোচনা করছি, একটা গঠনমূলক আলোচনা, এটা ঠিক আছে, কিন্তু এর বাইরে আপনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অশোভন মানে উচ্ছৃঙ্খল আপনার বক্তব্য দিবেন, মুখে যেগুলো আনা যায় না সেগুলো আপনি দেবেন। আজকেও তিনি আবার কি সংবাদ সম্মেলন করে বলেছেন যে দুঃখ প্রকাশ করেছেন, আবার বলেছেন যে বেঈমান অমুক সমুক, এই কথাগুলো বলেছেন। তো এটা তো বেঈমান কে? আজকে ও জিয়াউর রহমান যদি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি না থাকতো, ওনার জন্ম হতো, ওনার পিতার তো ফাঁসি হয়ে যেত অনেক আগেই। এইটুকু তো কৃতজ্ঞতা বোধ নাই, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে। যাই হোক, সেই বিষয় আমি বলতে চাই না। বিশ্বাসঘাতক কে, অকৃতজ্ঞ কে? তো আমরা আশা করেছিলাম এনসিপি থেকে এই ব্যাপারে হয়তো একটা বক্তব্য আসবে, এটা নিয়ে কি এনসিপি কিছু বলতে চান? না, আমরা তো প্রথমত এই যে ব্যক্তি আক্রমণ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি আমি বাইরে রেখে বলি, আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি চাই। বন্দোবস্তের ব্যাপারটা আরও বৃহৎ, সেটা আমরা মনে হয় এটার মধ্যে আমরা ইতিমধ্যে ঢুকে গিয়েছি, এটা ধীরে ধীরে এটা দৃশ্যমান হবে। এই নতুন রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আসলে বিতর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গায় কখনো হার্ট করতে চাই না। তবে এটাও সত্য, যেভাবে আপনার জনাব রাশেদ প্রধানের বাড়িতে আপনার হামলা হয়েছে, তার বাড়ির সামনে রাস্তা, কোন ঘটনার প্রেক্ষিতে হামলার সাথে আমরা জড়িত না। আমি হামলা বিএনপির নামে কেউ সেখানে যায়নি, বিএনপি সেটাকে মানে অনুমতি দেয়নি, বিএনপির নামে সেখানে কেউ কিছু কারা করেছে আমরা নিজেরাও জানি না। ওখানে যারা ছিল, যারা আমি ফুটেজে যাদেরকে দেখেছি, এদেরকে তো আমরা চিনি না। যারা সংক্ষুব্ধ জনতা যদি এরকম কিছু করে থাকে, কোন ঘটনার প্রেক্ষিতে করেছে? আপনি হামলাকে আপনি নিন্দা জানান, আমিও নিন্দা জানাচ্ছি, এইরকম হামলা আমিও পছন্দ করি না, কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে এরকম হলো, উস্কানিটা কোত্থেকে আসলো? এখানে সেই জায়গায় না গিয়ে আপনি যদি ওইটা নিয়ে আলোচনা করেন, তাহলে কিন্তু বিবেচনা প্রসূত হবে না বিষয়টা। না, এইটা একটু তাহলে আমি বলি। এখানে প্রথমত আমরা প্রথমেই বলছি যে এটা নিন্দনীয়, এবং আমরা অবশ্যই প্রতিপক্ষের সমালোচনা করব, গ্রাউন্ডেড সমালোচনা করব এবং ব্যক্তি আক্রমণ পরিহার করব। কিন্তু একই সাথে এটা সত্য, যদি এটা আপনার পরিচিত লোক নাও হয়, এটা কিন্তু মব, এবং আমরা যেভাবে আমি যে সাপোর্ট করি না, হ্যাঁ, এটা যদি সাপোর্ট না করছি না, প্রথমত এটা আমাদের যে বার্তাটা দেয়, একটা হলো রোল অফ ল। শুধু আজকে না, আজ থেকে 40 বছর আগেও যদি রুল অফ ল এর উপর আমরা ছেড়ে দিতাম, তাহলে কিন্তু ওনাকেও বিশ্বাসঘাতক বলতে হয় না, ওনার জন্ম হতো না সেটাও বলতে হয় না। আমার মনে হয় যে আমাদের ঐতিহাসিক কিছু সীমাবদ্ধতা আছে। আমরা বেশিরভাগ সময় রাষ্ট্রটাকে আমরা যখন যে পাওয়ারফুল থাকে, সব কিছুর ঊর্ধ্বে এই যে একটা ইন্ডেমনিটি দেওয়ার একটা প্রবণতা আছে, সেটাও এখানে ভূমিকা রেখেছে। এবং স্বাভাবিকভাবেই যেখানে আপনার বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনার মার্ডার হয়েছে, ব্রাশ ফায়ার করে আপনাদের সমসাময়িক আপনার 7 জনকে হত্যা করা হয়েছে, তো সেটার পরে সেটার একটা সুবিচার দরকার ছিল। কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক স্বার্থে আমরা এরকম শুধু একজন তো সামনে আসছে, আরো অনেক অপরাধীকে সবসময়
সব সরকার যে যখন ক্ষমতায় থাকে সেটার ব্যাখ্যা তখন ভিন্ন, সেটা রাষ্ট্রের সেটা না নিয়ে আমি যদি সেটা তো আলোচনা যাচ্ছি না করতে যান, সেটা আমার দীর্ঘ অবজারভেশন সময় লাগবে আর কি। প্রিন্স ভাই সেটা আমার অবজারভেশন, আমি কাউকে এখানে ভিলিফাই করছি না। অবজারভেশনটা হলো যাক, যে আমরা আলোচনা অন্যদিকে রুল নিয়ে অফ চলে ল যাচ্ছি। 50 বছর আগেও এস্টাবলিশ হওয়া দরকার ছিল, জি। 50 বছর পরও এস্টাবলিশ হওয়া দরকার, এবং ভবিষ্যতেও আরেকটা বিষয় 50 হলো যে বছর আগে নতুন অনেক কিছু রাজনৈতিক হয়েছে, 50 বছর পরে তো না, প্রিন্স ভাই, আমরা আরেকটা সেই বিষয় জায়গা বলি থেকে যে আমরা সরে আসতে চাচ্ছি। যাক, আমরা এই বিতর্ক থেকে বেরোতে চাই। নতুন আ- রাজনৈতিক আবুল হাসান সংস্কৃতিতে রুবেল, আমাদেরও একটা বিষয় মাথায় রাখতে হবে, একটু শেষ করে দেই। সেটা হলো যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আসলে আপনার ব্যক্তি বলে কিছু থাকে না। হ্যাঁ, যদি এখন প্রধানমন্ত্রীকে গালি দেওয়া যায় কিন্তু ব্যক্তিকে গালি দেওয়া যায় না। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে সরকারেরও এখানে আপনার সরকার এবং সরকারের যারা সমর্থক আছে তাদের দায়িত্বটা অনেক বেশি। হ্যাঁ, তাদের দায়িত্বটা আমরা দেখেছি যে এখন শুধু এটা না, ফেসবুকে পোস্ট করার কারণে আপনার চিফ হুইপের অনুমতিক্রমে, এটা ইয়েতে লেখা আছে আপনার মামলার এজাহারে আপনার মামলা করা হয়েছে, সেই মামলা গ্রেপ্তারও করা হয়েছে। এবং আমরা যখন দেখেছি যে কি কি মন্তব্য করা হয়েছে, আমি আপনাকে পাঠিয়ে দিব কাকে? সেই মন্তব্যগুলো খুবই আপনার এমন কোনো ব্যক্তির নামও উল্লেখ করা নাই, আপনার মানে ভাববাচ্য অনেকগুলো মন্তব্য করা হয়েছে, এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি গত 2 মাসে আপনার প্রায় 7 কে 8 জন আপনার গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র ফেসবুকে আপনার পোস্ট দেওয়ার কারণে। তো এই জায়গাগুলো কিন্তু আসলে মানে নট ঠিক আছে, আমি একমত আমরা আপনার আসলে সাথে। এই ধারাবাহিকতা চাচ্ছি না আপনি ভাই। তো একমত। যাক, আমরা এই কিন্তু আলোচনাটাকে আজকে যে সামাজিক গণমাধ্যমকে যেভাবে কুলুষিত করা হচ্ছে, আমি কোনোটারই পক্ষে না। না, ক্ষমতায় থাকলে না, আসলে সরি না, না, আপনি কি আমি- বলছেন না আমি- যে আমি শুনেন, ক্ষমতা থেকে যেটাকে শুনেন, কলুষিত মনে করা আমি হয় বলছি, অনেক সময় আপনার আমি বলছি, সেটা আপনার জামাতের সমালোচনার একটা আমির- গ্রাউন্ড তৈরি করে। জামাতের আমির, এনসিপির প্রধান, বিএনপির প্রধান সহ অন্যান্য সবাইকেই যেভাবে সেখানে আপনার চিত্রিত করা হচ্ছে এই এআই এর মাধ্যমে কিংবা আপনার সামাজিক গণমাধ্যমে, সেটা সবগুলোই আমি নিন্দা জানাই। জি। এখন প্রিন্স ভাই, আমরা- এখন ধরেন এনসিপির কি বলে আমাদের জামাতের আমির সাহেবকে তার একটি মানে কি বলে, এটাকে কি বলা যায় না, এটা বলতে আমি ইয়েভাবে বলতে যাচ্ছি যাক, না। আমরা এই যে প্রসঙ্গ থেকে অন্যভাবে একটু বেরোতে যেভাবে চাচ্ছি, চিত্রিত করার আমরা- চেষ্টা করা হচ্ছে সেটাও কিন্তু আমি প্রতিবাদ করছি, এটাও হওয়া উচিত না। জনাব প্রিন্স। কিন্তু একটা ঘটনা আরেকটা ঘটনার জন্ম দেয়। এখন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান, এখন ওনার সম্পর্কে কেউ যদি অশ্লীল বাক্য মানে অবমাননা করে কেউ বলে, কোন সমর্থক কোন জনগণ এটার প্রতিবাদ করলো, তার দায়িত্ব তো বিএনপি নেবে না। কিন্তু সেই বিএনপি সাংগঠনিকভাবে সেই মবটা তো সরকার বন্ধ নেবে। করতে পারবে সরকার। সরকার নিতে হবে। সেই সেটা আমরা সাংগঠনিকভাবে কিন্তু এই ব্যাপারে আমরা কোনো বক্তব্য দেই নাই। এখন দেখা গেল যে ওখানে তার এক পিএস নাকে সেখানে ওই মবকে আপনার কি বলে ইট দিয়ে আঘাত করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশ যারা মব করছে তাদেরও বাধা দেওয়া উচিত ছিল, এটা আমি একমত আপনার সাথে, জি। আমি দ্বিমত পোষণ করছিলাম। কিন্তু আমার আপনার মতো নেতা তো বটেই, আরো উচ্চ পর্যায়ে যারা কোনো দলকে রিপ্রেজেন্ট করে তারা যখন কোনো বক্তব্য দিবে তাদের বক্তব্যের মধ্যে শালীনতা বোধ এবং সৌজন্যতা থাকতে হবে। এখন এগুলোকে অতিক্রম করে তারা যদি আপনার যা ইচ্ছা তাই আপনার চরিত্র হনন করার জন্য বলে, এই দায়িত্ব তো আমি আপনি নিতে জি, পারবো জনাব না। প্রিন্স, আপনাকে সময় জনগণ দিতে কে পারছি না, কোথায় প্লিজ প্রতিবাদ একটু করবে, এই দায়িত্ব তো আমার আপনার না। জনাব রুবেল, আপনি যদি একটু আমাকে জানান যে আজকে ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য আরেকটি প্রসঙ্গ তুলেছিলেন যে সরকার আসলে সংস্কার বাস্তবায়ন কার্যক্রমগুলো আশাপ্রদভাবে এগিয়ে নিতে না পারার কারণে আমরা আইএমএফের যে শেষ কিস্তির অর্থ পাওয়ার কথা ছিল সেই ছাড়টা হচ্ছে না। সরকার আসলে সংস্কার প্রস্তাবকে এগিয়ে নিতে পারলো না কেন, বা সেই আশাপ্রদভাবে এগিয়ে নিতে পারলো না কেন? কোন জায়গায় আমাদের ব্যর্থতা আছে বলে মনে করেন? ধন্যবাদ। আমি আগের কিছু ইয়ের জায়গায় আমি একটু বলি যে প্রথমত হচ্ছে যে কয়েকটা জিনিস এখানে আলোচিত হচ্ছে এবং বা আলোচিত হয়েছে। যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তির ফলাফল হিসেবে কি হচ্ছে, আর মানে সেই চুক্তির বাইরেও আসলে অনেক কিছু হচ্ছে। যেমন ধরো যদি সেই চুক্তির একটা মানে বড় দুর্বলতা আমি মনে করি যে সেই চুক্তির বড় দুর্বলতা হচ্ছে যে অন্য দেশের সঙ্গে যখন আপনি চুক্তি করতে যাবেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। এটা হচ্ছে ওইখানকার সবচেয়ে মানে অবজেকশনেবল ক্লজ। এটা নিশ্চয়ই আসলে আমার মনে হয় যে বর্তমান সরকারেরও এটা মানে সবার নজরে পড়েছে। বিশেষ করে রাশিয়ার তেল নিতে না হলে এটা হয়তো জানা যেত না। রাশিয়ার তেলের সাথে এটা আসলে সম্পর্ক নাই, এটা আসলে অনেক আগে থেকে মানে ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়া থেকে তেল নিতে গেলে বিশেষ অনুমতি নিয়ে ভারত নিয়েছিল। বাকি রাশিয়ার একটা জাহাজ
বাংলাদেশের ছিল শেখ হাসিনার আমলে, আপনাদের খেয়াল থাকতে পারে যে ইউরেনিয়াম সেটার ফলেও বাংলাদেশ স্যাংশন খাইতে পারে, এই আলোচনাটা হয়েছিল তখন। আসলে রাশিয়ার এটা হচ্ছে ইউক্রেন যুদ্ধের সাথে যুক্ত, এটা এই চুক্তির সাথে সেই কোনো জাহাজের উপর বোধহয় স্যাংশন ছিল সম্ভবত। ফলে আমরা মাঝে মধ্যে জিনিসটা গুলায় ফেলি আর কি, কোনটার সাথে কোনটা এটা এটা যুক্ত। হলো মূলত মানে নন মার্কেট ইকোনমির সাথে ট্রেড করতে গেলে আমেরিকার পারমিশন নিতে হবে। তো এই জায়গায় রাশিয়ার মানে তেলেরটা এটা আসলে মূলত রাশিয়ার উপরেই আরোপিত আসলে নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞাটা আসলে ইউক্রেন যুদ্ধের পরবর্তীতে দেওয়া। তো এইটা আরেকটা জিনিস। আরেকটা হচ্ছে যে আমি যদি বলি যে এই যে ভাষা এবং মানে মব, এই দুইটা আসলে একই মুদ্রার এপিটোপিট। মানে আপনি কুৎসিত ভাষা ব্যবহার করবেন আর হচ্ছে মব আক্রমণ হবে, দুইটা আসলে একই জিনিসেরই। কিন্তু সরকার তো epitopit। ক্ষমতা নেওয়ার পরই মানে- বলেছিল আর কোনো মব হবে না। হ্যাঁ, আর কোনো মব হবে না সরকার বলেছিল। কিন্তু আমি একটা জিনিস বলি যে গতি জড়তা বলে একটা জিনিস আছে, জানেন তো? আমরা সবাই জানি, মানে যারা বিজ্ঞান পড়েছি, যে একটা জিনিস যখন চলতে থাকে তখন এটা আসলে থামানোর আগে অনেক চলতে থাকে। তো আপনি অনেক দিন ধরে যদি আপনি এটাকে মানে ইয়ে করতে থাকেন, পরিপোষণ করতে থাকেন, নানানভাবে এটাকে উৎসাহিত করতে থাকেন, তখন কি হয় যে আসলে ক্ষমতার সাথে সাথে সব ম্যাজিকের সব মাধ্যমে সব বদলায় যাবে, এটা তো আসলে হইতে পারে না। তাহলে এইটার জন্য একটা সময়ের ব্যাপার আছে। এমনকি যেই দল ক্ষমতায় আছে সেই দলের কর্মীদের ভেতরেও এই সংস্কৃতি তো গেড়ে বসে আছে, কারণ এটা একটা দীর্ঘ সময়ের মানে ঘটনা। ধরেন আমরা একটা যদি রাজনৈতিকভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, গণতান্ত্রিক সমাজ চাই, তাইলে আসলে অনেকগুলো জিনিসের পরিবর্তন করতে হবে। তার ভেতরে এইটা একটা, যে ধরেন আমরা এই যে কিভাবে আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব, সেটা কিন্তু এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সোশ্যাল মিডিয়া কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে যে এইখানে যিনি ক্ষমতাধর তিনি আসলে পাবলিকের মগজে ক্ষমতাধর। হ্যাঁ, ফলে পাবলিকের মগজকে যেভাবে আসলে আপনি কলুষিত যদি করেন, সেটার কিন্তু আসলে প্রভাব অন্য জায়গায়ও পড়বে। মানে এই জায়গাগুলোকে আমাদের আসলে ইয়ে থাকা দরকার, মানে খুবই সতর্কতার সাথেই ব্যবহার করা দরকার। এবং রাজনীতিতে যদি আমরা ভাষা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক না হই, তাইলে যেটা হবে যে ভাষা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হইতে হবে এবং এই মব কালচার এরও আসলে শেষ করতে হবে। যদি না করি তাইলে যেটা হবে, কোনোদিন বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সঠিকভাবে দাঁড়াতে পারবে না। যে সংস্কৃতিটা আমরা বলি যে একটা নতুন বন্দোবস্তের জন্য একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি দরকার, শুধু সাংবিধানিক সংস্কার দিলে হবে না, অর্থনীতির একটা পুনর্নির্মাণ দরকার, আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সংস্কৃতির নতুন নির্মাণ দরকার। সেই সংস্কৃতির নির্মাণটা করতে হলে আসলে এই গণতান্ত্রিক সহনশীলতার জায়গাটা আমাদের চর্চা করতে হবে। এবং মানে আমি এটারও নিন্দা জানি, যদি কাউকে এই ধরনের একটা কথা বললো, সেটা কিন্তু একটা ঘৃণা উস্কে দিচ্ছে, সেটা অপরাধ করছে। কিন্তু সেটা ফৌজদারি অপরাধ কখন আর কখন ফৌজদারি অপরাধ না, সেটার একটা জায়গা আপনার তৈরি করতে হবে। জি, হ্যাঁ, কেউ গালি দেওয়া মাত্রই সে কিন্তু ফৌজদারি অপরাধ করছে না। তাহলে সেইটা আপনি মামলা মোকদ্দমার মাধ্যমে আসলে সমাধান করলে এটা দীর্ঘস্থায়ী কোনো সমাধান হবে না। আপনি পাল্টা সংস্কৃতিটা তৈরি করেন, যে সংস্কৃতি আসলে এইটাকে আর নিতে দিবে না মানুষকে, যে গালিগালাজ করছে তাকে বর্জন করবে মানুষ। সেই সংস্কৃতিটা তৈরি করাটা হচ্ছে জরুরি। এরপরে আমি আসি যে সংস্কারের এই যে মানে ধরেন প্রক্রিয়া, ধরেন অনেকগুলো সংস্কার মানে সময় সাপেক্ষ। হ্যাঁ, এখন বিশ্ব ব্যাংকের সমস্ত কথা যে আমাদের শুনতে হবে এরকমও কিন্তু আসলে ব্যাপারটা না। হ্যাঁ, বিশ্ব ব্যাংক আমাদেরকে যা যা প্রেসক্রিপশন দেয় সবসময় যে আমাদের জন্য ভালো হয়, ব্যাপারটা এরকমও না। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, যদিও ঐতিহাসিক উদাহরণ, তারপরেও বলি। ৭৫ সালে যখন বাকশাল হয়, তখন বিশ্ব ব্যাংক একটা প্রশংসা সূচক ইয়ে দিয়েছিল, যে এটা হলো যে বাংলাদেশে যে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা এগুলো ফিরিয়ে আনার জন্য এটা একটা ভালো পদক্ষেপ। তারপরে যখন বাকশাল ভেঙে যায়, শেখ মুজিবের হত্যা হয়, নতুন সরকার আসে, তখন তারা বলছিল যে এটা হচ্ছে বাজার অর্থনীতিতে প্রবেশের জন্য একটি বড় সুযোগ, এবং এটাকেও তারা স্বাগত জানিয়েছিল। মানে ধরেন যে দুইটাতেই স্বাগত জানাতে পারে বিশ্ব ব্যাংক, যদি আপনাকে তার মনে হয় যে আপনাকে এই মুহূর্তে তার পকেটে নিয়ে আসা দরকার। হ্যাঁ, আবার যদি আপনার মনে হয় যে তাকে আপনার কোনোভাবে আসলে আপনাকে মানে ভেরিফাই করা দরকার, তখন সে দুইটাতেই নিন্দা জানাইতে পারে। ফলে এই সমস্ত সংস্থার সাথে আমরা কিভাবে এনগেজ হবো, সেটা আমাদের জাতীয় স্বার্থ এবং জাতীয় সার্বভৌমত্বের নীতি অনুসারেই আসলে ঠিক হবে। বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের স্বার্থের উপরে। বা বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন শুধু না, যে কোনো প্রেসক্রিপশন অনুসারেই বাংলাদেশ চলবে না, বাংলাদেশের জনগণের স্বার্থ
বাংলাদেশের জন্য নীতি নির্ধারক হতে হবে। জি ডাক্তার রুবেল, এই প্রসঙ্গে আসতে চাই যে আসলে উন্নয়ন সহযোগীরা সবসময় যে ভালো কিছু করে বিষয়টা এরকম নয়। তবে আজকে অর্থ উপদেষ্টা একটা কথা বলছিলেন যে আওয়ামী লীগ সরকার আইএমএফের কাছ থেকে এই যে আমরা ঋণের কিস্তি ছাড়ার কথা বলছি, এই কিস্তিটা নেওয়ার জন্য যে ঋণটা নিয়েছে সেটা আসলে জনগণকে জিম্মি করেছে। কিন্তু আমরা এখন শুনছি যে এখন যারা সরকারের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে অর্থমন্ত্রী, এখন তিনি ওয়াশিংটন অবস্থান করছেন, তিনিও আইএমএফ সহ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাড়তি ঋণ পাওয়ার চেষ্টা করছেন এখনকার যে সংকট, সেই সংকটটা কাটিয়ে ওঠার জন্য। তাহলে আওয়ামী লীগ যদি খারাপ কাজ করে থাকে, বিএনপি এখন যেটা করছে, দুটো মেলাবো কীভাবে? ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের তো প্রয়োজন কি? আমাদের ঋণের টাকাটা দরকার, ঠিক আছে? এখন ওটা আওয়ামী লীগ করেছে, সেই সময় এক ধরনের রেটরিক আমরা নিজেরাও বলেছি। আর এই মুহূর্তে যে প্রয়োজনীয়তা, এই যে বিরাট ক্রাইসিসের জায়গা, যেটা কদিন আগে একটা আলোচনা এসেছিল যে প্রায় $200 কোটি দরকার। দুপুরবেলায় বললেন মাননীয় প্রধানমন্ত্রী, পরে তো আরেকটা আলোচনায় আসলাম, শুনলাম $300 কোটি দরকার। তো এই যে যুদ্ধের পরিস্থিতি, তেলের সংকট, সেক্ষেত্রে যে আমাদেরটা ম্যানেজ করবার জন্য প্রয়োজন রয়েছে। কিন্তু সেই প্রয়োজনের ক্ষেত্রে আমার মনে হয় সরকার হচ্ছে, রুবেল ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু আপনি যদি একটু হিসাব নিকাশ করে দেখেন যে বিশ্ব ব্যাংক বলেন, আইএমএফ বলেন, এই আইএমএফ থেকে আপনি যে শর্তযুক্ত ঋণ নেন, এবং সেটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর তৃতীয় বিশ্বের যতগুলো দেশ এই আইএমএফের কাছ থেকে ঋণগুলো নিয়েছে, ঠিক আছে? এবার ঋণের যে শর্ত জালে আটকে যায় দেশগুলো, কোনো দেশই কিন্তু শেষ পর্যন্ত মেরুদণ্ড সোজা করে আর দাঁড়াতে পারে না। কিন্তু তারা তো ভালো ভালো পরামর্শ দেয়। না, ভালো ওই পরামর্শ দেখতে ভালো, শুনতে ভালো, কিন্তু সেই পরামর্শ যেখানে যেখানে প্রয়োগ হয়েছে সেসব দেশে শেষ পর্যন্ত কি করা হয়েছে? ব্রাজিলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর সেই বিষয়গুলোকে। আর্জেন্টিনাও সেই প্রেসক্রিপশন ছুঁড়ে ফেলে দিচ্ছে, ল্যাটিন আমেরিকার প্রেসক্রিপশন ছুঁড়ে ফেলেছে। ছুঁড়ে ফেলার পর তারা একটু নিঃশ্বাস ফেলতে পারছে, তাদের দেশের অর্থনীতি নিঃশ্বাস ফেলতে পারছে। কিন্তু এখন আমরা তো এমন জালে আটকে আছি, এবং সে জাল আরও প্রকট হচ্ছে। এটা শুধু হচ্ছে রুবেল ভাই খুব সিগনিফিকেন্টলি বলছেন যে হচ্ছে ইউক্রেন যুদ্ধের প্রভাবে রাশিয়ার বিষয়টি, রাশিয়া থেকে কেনা নিষিদ্ধ, কিন্তু এখন সারা পৃথিবীতেই কেনা নিষিদ্ধ। আপনি তেল অন্য কোথাও থেকেও কিনতে পারবেন না আমেরিকার অনুমতি ছাড়া। আপনি একটা বোতাম, যে বোতাম যদি হচ্ছে আমেরিকা ম্যানুফ্যাকচার করে থাকে, সেটা কিনতে পারবেন না। এমনকি এলএনজি আপনি বাধ্য আগামী 15 বছর ধরে, এই একটা হিসাব আছে আর কি, এত ডলারের, $15,000 কোটি এলএনজি তার কাছ থেকে 15 বছর কিনতেই হবে। আপনার বিমান দরকার নাই, বোয়িং দরকার নাই, কিন্তু আপনার বাড়তি মূল্যে বোয়িং কিনতে হবে। গম যদি আপনার কেনার প্রয়োজনও না হয়, আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ গম 5 বছরের মধ্যে তার কিনতেই হবে। ওর চেয়ে কম দামে গম যদি কাম্পুচিয়াতে পান, বা কম দামে গম যদি ভিয়েতনামে পান, কিনতে পারবেন না আপনি, ঠিক আছে? সারা পৃথিবীর কোথাও থেকে আপনি কিনতে পারবেন না এই চুক্তি। কিন্তু আমরা জেনে বুঝে এইসব চুক্তিতে যাচ্ছি কেন? এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে, এইখানে যে তথাকথিত নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ওই সময় আমরা যখন হচ্ছে বলছি যে এই বাণিজ্য চুক্তি করতে পারবেন না ইন্টারিম গভর্নমেন্ট, তখন আমাদের এনসিপির অনেক বন্ধুদের সাথে তর্ক হয়েছে আর কি। আমি খুব মিলতে পারছি, ওনার সাথে আমার তর্ক হতে পারছি, দেশের স্বার্থে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকতেই পারে স্টেটের, কিন্তু যখন এটা ডিসক্লোজ হইলো তখন দেখলাম দেশের স্বার্থের কোনো জায়গা নাই, টোটালটাই আমেরিকার সাথে নন ডিসক্লোজার হয়েছে। আনু মোহাম্মদ স্যারের কথা বললেন যে উনি শুধু ইন্টারিম গভর্নমেন্টের কাঠগড়ার কথা বলছে, এটা তো আসলে ওনার বক্তব্যের একটি অংশ। ওখানে যে সাম্রাজ্যবাদ বিরোধী এবং যুদ্ধ বিরোধী জোট গঠন করা হয়েছে, এবং যারা এই মুহূর্তে আন্দোলনে আছে, আমাদের এখানে স্পষ্ট কথা হচ্ছে যে মালয়েশিয়াতে যেভাবে করে এই বাণিজ্য চুক্তি বাতিল করে দিয়েছে, ঠিক সেইভাবে করে বাংলাদেশকে গভর্নমেন্টের কাছে, এই বিএনপি সরকারের কাছে, এই বর্তমান সরকারের কাছে আমরা দাবি উত্থাপন করতেছি, বারংবার দাবি উত্থাপন করছি। এটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি আমাদের আছে, এটা নিয়ে আমাদের হচ্ছে গিয়ে গণস্বাক্ষর কর্মসূচি চলতেছে, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে মানে আস্তে আস্তে আরও হচ্ছে কার্যকরী মুভমেন্টের গড়ে তুলবার চেষ্টা করছি, এবং সেখানে একটাই দাবি হচ্ছে এই চুক্তি বাতিল করতে হবে, এই চুক্তি বাতিল করতে হবে, ঠিক আছে? জানি এটা খুব কঠিন হবে বাংলাদেশের জন্য এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির মধ্যে, কিন্তু আমি মনে করি এই চুক্তির আওতায় থাকলে আপনারা হচ্ছে যত কথাই বলেন, কথার ফুলঝুরি দিতে পারেন, অনেক সময় দেখা যাবে মূল প্রসঙ্গ থেকে অপ্রাসঙ্গিক বিষয়ে যাবেন, সেখানে সময় নষ্ট করবেন, ঠিক আছে? নন ইস্যুকে ইস্যু করবেন, ঠিক আছে? কে কোথায় কি গালি দিল না দিল সেটাকে নিয়ে আপনারা হচ্ছে গিয়ে বিশাল বাগাড়ম্বর করবেন, করে সময় নষ্ট হবে। সংসদেও একই কাহিনী হবে, এই টকশোতেও একই কাহিনী হবে, ঠিক আছে?
অন্যের সময় অন্যের বক্তব্য কাটাল হবে, গুরুত্বপূর্ণ বক্তব্য কাটাল হবে, সংকটকে চিহ্নিত করতে আমরা ব্যর্থ হব। আমাদের এই একটা রাজনীতি পূর্ণ বন্দোবস্ত, এটাই তো আওয়ামী লীগ করে এসছে এবং এটাই তো আমরা দীর্ঘদিন ধরে যে দলীয় মেরুকরণের রাজনীতি ছিল বাংলাদেশে, সেখানে তো আমরা এটাই দেখে আসছি, এটাই তো পুরনো বন্দোবস্ত। জি। ঠিক আছে, নন ইস্যুকে ইস্যু করা। জি, আলাউদ্দিন, আপনি আমরা যেটা দেখলাম যে সরকার আসলে কিছু রিফর্মের কাজ শুরু করেছিল, যে সংস্কারমূলক কাজ, এখন বলা হচ্ছে সেই সংস্কারমূলক কাজগুলোকে সরকার ঠিকঠাক মতো এগিয়ে না নেওয়া কিংবা আশাপ্রদ বা আশা জাগা নিয়ে কিছু না করার কারণে আমরা IMF-এর ঋণের কিস্তিটা পাচ্ছি না। সরকার, অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলো এগিয়ে নিল, নতুন সরকার সেই সংস্কারমূলক ভালো কাজগুলো এগিয়ে নিল না কেন, বা অনেক অধ্যাদেশ আমরা দেখলাম বাতিল হয়ে গেল, সেটিও হলো না কেন? আপনি একই প্রশ্ন তিনজনকে করলেন, তো আমার মনে হয় উত্তর আমি চাইছিলাম রুবেল ভাই দিবেন, রুবেল 1, দ্বিতীয়ত রুবেল 2, তৃতীয়ত এখন আমার কাছে আসলো, আমি উত্তর পাই নাই। প্রথমত আমরা এই বিষয়টাকে এড়িয়ে গিয়েছেন দুইজনেই, এবং ডাক্তার রুবেল ভাই যথাযথই বলেছেন, ওনার সাথে আমার একটা বিষয়ে কথা হয়েছিল যে রাষ্ট্রীয় গোপনীয়তার চুক্তি, হ্যাঁ, এবং এটা আমি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সাপোর্ট করি। কারণ এটা আপনার একটা রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের সাথে কি চুক্তি করছে, তার সাথে কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমরা প্রথম ধরে নিচ্ছে যে সরকার আমার বিরুদ্ধে কাজ করছে, সরকার দেশ বিক্রি করে দিচ্ছে। এটা যে কোনো সরকারের সময়, এটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর বিএনপি বলেন কিংবা আপকামিং যে কোনো গভর্নমেন্ট। আমি একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি যে আমার সরকার আমার প্রতি দায়বদ্ধ, এবং সরকার এখানে তার কিছু ক্রাইসিস আছে, তার ক্ষমতায় থাকার ক্রাইসিস আছে, তার চুরি করা, লুণ্ঠন করার সেগুলোর কিছু প্রবণতা আছে, কিন্তু মোটা দাগে দেশ বিক্রি করবে এই সরকার আমি মনে করি না। তো এই জন্য আমি মনে করি যে সরকার অনেক সময় মানে বেনেভোলেন্টভাবে, এটাকে আমরা পাবলিক পলিসি বলি প্যাটার্নালিস্টিক, মানে পিতার মতো অভিভাবক সুলভ জায়গা থেকে অনেক চুক্তি করতে পারে। এটা কি যুক্তরাষ্ট্রের সঙ্গে করলে ভালো? না, আমি কোনো কনটেক্সট স্পেসিফিক ব্যাপারে যাচ্ছি না। মোটা দাগে আমি রুবেল ভাইয়ের সাথে আমার আলোচনা এটাই ছিল, আমি ইন জেনারেল ছিল, জেনারিক, মানে কোনো স্পেসিফিক না। দ্বিতীয়ত হলো যে আমি আসি ধরেন IMF এর ব্যাপারে। প্রথমত আমি একটু সংক্ষেপে করছি, আমি অর্থনীতি শিক্ষার্থী হিসেবে আমাকে একটু ছাড় দেন। প্রথমত আপনার IMF এর লোন হলো পৃথিবীর মধ্যে যে কোনো রাষ্ট্রের জন্য সবচেয়ে লজ্জাজনক ঋণ। যখন আপনার সভরেন বন্ড মার্কেট হোক অথবা দ্বিপাক্ষিকভাবে কোনো দেশ থেকে আপনার তার বন্ধু দেশ থেকে ঋণ নিতে পারে না, যেমন আপনার পাকিস্তানও দেখেন এই দুতিয়ালি করে কেএসের কাছ থেকে $6 বিলিয়ন লোন কিন্তু বাগিয়ে নিয়েছে। হ্যাঁ, এবং যদিও আপনার UAE তার $3 বিলিয়ন ফেরত চেয়েছে, মানে UAE এই চুক্তির বিপক্ষে, মানে এই সমঝোতা চাচ্ছে না, কিন্তু আপনার কেএসএ কিন্তু ঠিকই আবার 6 বিলিয়ন নিয়ে আগে আসছে, অন্যান্য দেশগুলো আগে আসবে। মূল জায়গাটা হলো যে IMF এর লোন বিগত আওয়ামী লীগ সরকার যেই বাস্তবতা নিয়েছিল সেই বাস্তবতাটা আমরা অবশ্যই সমালোচনা করি, কিন্তু IMF এর লোন নিয়েছিল মূলত আমাদের রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। সাধারণত একটা দেশের মিনিমাম 3 মাসের আমদানি পরিমাণ অর্থ রিজার্ভে থাকতে হয়, আদারওয়াইজ সেটা ক্রাইসিসে পড়ে। এবং সেই সময়টায় আপনার লোন নিয়েছিল এবং লোনের পরিমাণ ছিল আপনার শেষ পর্যন্ত $5.5 বিলিয়ন দাঁড়িয়েছে। আমরা কিন্তু মোটা দাগে পুরোটাই পেয়ে গিয়েছি, এবং লোনের জন্য যে বাস্তবায়ন যে শর্তগুলো মানা দরকার প্রায় সবগুলো শর্ত মানা হয়েছে। আমাদের লাস্ট যে বিলিয়ন, আমি জাস্ট শেষ করে দিই যে আমরা IMF এর জায়গায় বললে যখন আরেকটা বিষয় যে রুবেল ভাই বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক, আমি স্পষ্টভাবে বলবো যে আমরা যাতে একটু মাথা খাটে যে IMF এর যে লোনের শর্ত ওয়ার্ল্ড ব্যাংক শর্ত কিন্তু এক না। ওয়ার্ল্ড ব্যাংক তার ডিফারেন্ট অ্যাসপেক্টে যখন লোন দেয় আইডিয়ার মাধ্যমে তখন একটা শর্ত দেয়, কিন্তু IMF কিন্তু আপনাকে রিজার্ভ সহযোগিতা দিচ্ছে। আমি জাস্ট ফাইনালি এটা বলি যে এই শর্তের ভিতরে আছে আপনার ট্যাক্স জিডিপি বাড়ানো, মানে আমাদের যে ট্যাক্স উল্লেখযোগ্য সংখ্যক কম, ট্যাক্স বাড়ানো একটা বড় শর্ত। আমি তো মনে করি আমাদের প্রতিটা সরকার বারবার ফেল করে, বারবার বাজিল হতে পারে না, কারণ এই সরকার ইনএফিশিয়েন্সির কারণে নিজের নাগরিক থেকে যতটুকু ট্যাক্স উঠানো দরকার সেটা নিতে পারে না। সো IMF এই তিন বড় ভাইয়ের সামনে থেকে আমি বলবো যে IMF ওয়ার্ল্ড ব্যাংকের নাম শুনে যে আমরা আতঙ্কিত না হই, সরকারের ব্যর্থতার জায়গাটা আমরা বুঝি। সরকার সংস্কার না করতে পারার কারণেই কিন্তু এই লোনটা ডিসবার্স হয় না, এই সত্যটা আমরা বিপক্ষে না, সংস্কারের পক্ষে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা এই সংস্কারের কিছু দিক আছে এগুলো যদি করতে যাই, এখানে জনগণের উপরে আপনার চাপ পড়বে, স্ফীতি বাড়বে, দ্রব্যমূল্য বেড়ে যাবে। আমরা এগুলোকে আমরা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় মনে করি, সেই জন্য এগুলোকে আস্তে আস্তে আমরা বাস্তবায়ন করতে চাই। এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এখানে শেষ করতে হচ্ছে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।